যে আমরা এখনো পর্যন্ত তিনটে অ্যাটমিক মডেল পড়েছি, থমসনস প্লাম পুডিং মডেল, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল অ্যান্ড বোরস অ্যাটমিক মডেল। তাহলে থমসন প্লাম পুডিং মডেলে উনি বলেছেন যে পজিটিভ চার্জ পুরো অ্যাটমটার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, যেই কারণে সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য ইলেকট্রনগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপরে এলো রাদারফোর্ড এসে বললো না, এরমভাবে থাকে না। ইলেকট্রন এই পজিটিভ চার্জটা একটা অ্যাটমের একদম সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, দ্যাট সেন্টার ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, এবং ইলেকট্রনগুলো তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপরে চলে এলো হচ্ছে বোর। অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল, ইলেকট্রনগুলো যখন তাদের সার্কুলার অরবিটে ঘুরছে, দেখো এই কথাটা বুঝে রাখাটা খুব দরকার যে রাদারফোর্ড অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে নিউক্লিয়াসটার ভিতরে পুরো পজিটিভ চার্জটা, একটা অ্যাটমের পুরো পজিটিভ চার্জ নিউক্লিয়াসের ভিতরে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, আর তার চারদিকে থাকে অনেকগুলো অরবিট। অবশ্যই ছোটোবেলা যেগুলোকে আমরা পড়েছি, কে, এল, এম, এন, এরকম অরবিট পড়েছি না আমরা, যেখানে কারা ঘুরে বেড়াচ্ছে, যেখানে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনগুলো। বোর কিন্তু এই কনসেপ্টটাকে ভুল বলেনি। বোর বলেছে না, হ্যাঁ ঠিকই বলেছে, ইলেকট্রনগুলো এরমভাবে শেলে ঘুরে বেড়াচ্ছে সার্কুলার অরবিট। বোর এসে এই কনসেপ্টটাকে পাল্টায়নি, উনি এই কনসেপ্টটাকে মেনে নিয়েছেন রাদারফোর্ডও বলেছিল এরকম অরবিট রয়েছে, বোর শুধু বলেছিল সার্কুলার অরবিট, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে? তো বোর এই কনসেপ্টটায় কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। বোর শুধু বলেছে যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, কিপ দ্যাট ইন ইয়োর মাইন্ড, ইলেকট্রনগুলো যখন ঘুরছে তখন ইলেকট্রনগুলো এনার্জি গেইনও করে না, ইলেকট্রনগুলো এনার্জি লসও করে না, যেই কারণে যে অরবিটে ঘোরার কথা ওই অরবিটেই ওরা ঘুরতে থাকে। দ্যাটস ইট। এটা ছিল হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। আজকে আমাদের পড়া শুরু হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে সোমারফিল্ডস অ্যাটমিক মডেল, যেটা তোমরা ক্লাস 9-10-এ কখনো করোনি। যদি নাম পড়ে থাকো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সোমারফিল্ডস অ্যাটমিক মডেল অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছিল সেটা আমরা আজকে আস্তে বুঝতে পারবো। এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, এটা সত্যি কথা খুব দারুণ লাগবে আমাদের, কিন্তু সেটা যদি আমরা বাড়িতে না পড়ি ভুলে যাব। ঠিক আছে? আর আরেকটা মজার জিনিস কি জানো, সোমারফিল্ডস অ্যাটমিক মডেল হচ্ছে একটা এমন টপিক যেটা তোমাদের সম্পূর্ণ 9-10-এর আর ক্লাস 11-12-এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে দেবে, এবং টপিকটা পড়লেই বুঝতে পারবে কি। আজ পর্যন্ত তোমরা কখনো শুনেছো যে এই যে অরবিটগুলো আমি এঁকেছি, অরবিট মানে শেলগুলো যেগুলো এঁকেছি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, হোয়াট এভার, আমি আগে থেকে তোমাদের বলে রেখেছি যে এখন কে শেলকে আমরা আর কে এল এম এন বলি না, তাই তো? এখন এগুলোকে আমরা কি বলি, এখন এই শেলগুলোকে আমরা একটা রিপ্রেজেন্ট করে একটা নাম্বার দিয়ে, দ্যাট ইজ একটু মিনিট, এখন আমরা রিপ্রেজেন্ট করি স্মল এন দিয়ে। স্মল এন ইজ ইকোয়ালস টু 1, স্মল এন ইজ ইকোয়ালস টু 2, এম শেলকে আমরা বলি স্মল এন ইজ ইকোয়ালস টু 3, রাইট? এগুলো এখন আমাদের কাছে নাম্বার হয়ে গেছে, এন ইজ ইকোয়ালস টু 1, এন ইজ ইকোয়ালস টু 2, এন ইজ ইকোয়ালস টু 3। এই কত নম্বর অরবিটে আছে রে? ছোটোবেলায় হলে বলতো স্যার এল শেলে রয়েছে, কিন্তু এখন আমরা বলবো থার্ড অরবিটে, সেকেন্ড অরবিটে রয়েছে। তো আমাদের কাছে এখন অ্যালফাবেটগুলো ম্যাটার করে না, এখন আমাদের কাছে 1, 2, 3, 4 এই নাম্বারগুলো ম্যাটার করে। এটা হচ্ছে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট। স্যার এরকম করে কত অবধি যাবে? এরকম করে ইনফাইনাইট লেভেল অবধি যাবে, কারণ অরবিটের কোনো লিমিটেশন হয় না। অরবিটের আজ পর্যন্ত কোনো লিমিটেশন, এনার্জি লেভেলে কোনো লিমিটেশন হতে পারে না। গট ইট? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াট ডু মিন বাই এনার্জি লেভেল। এনার্জি লেভেল ইজ নাথিং বাট দ্য হরাইজন্টাল রিপ্রেজেন্টেশনস অফ, এনার্জি লেভেল ইজ নাথিং বাট দ্য হরাইজন্টাল রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমিক অরবিটস। তো এনার্জি লেভেলে যেমন কোনো লিমিটেশন হতে পারে না, ইনফাইনাইট লেভেল অফ দি এনার্জি লেভেল থাকতে পারে, আগের দিনই দেখিয়েছি, সেরকমভাবে অ্যাটমিক অরবিটেরও তাহলে কোনো লিমিটেশন থাকা উচিত নয়, অ্যাটলিস্ট থাকা উচিত নয়। সেজন্য আমরা এই নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি, অ্যালফাবেট দিয়ে না দিই, কারণ অ্যালফাবেট তো এমনিতেই 26 নাম্বার অফ অ্যালফাবেটস, তার মধ্যে কে থেকে শুরু হয়েছে, মানে 11th অ্যালফাবেট থেকে আমরা শুরু করেছি, তাহলে আর হয়তো 15টা অ্যালফাবেট পড়ে রয়েছে, তাহলে ইনফাইনাইট লেভেল অবধি আমরা যাবো কী করে? সেই জন্য অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট না করে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। সোমারফিল্ডের অ্যাটমিক মডেলের সবচেয়ে বড় সমস্যাটা কী শোনো, সোমারফিল্ড প্রথম দিন এলো, এসেই বলে দিল যে আমি যে অ্যাটমিক মডেলটা বানিয়েছি, অ্যাকচুয়ালি সোমারফিল্ডের এটা অ্যাটমিক মডেল বলবো না, সোমারফিল্ড ওয়াজ টোটালি অ্যাবাউট অরবিট, শেপ অফ অরবিট। ঠিক আছে? সোমারফিল্ড এসে বললো এই যে রাদারফোর্ড, বোর যেগুলোকে সার্কুলার অরবিট বলছে না, অরবিট কিন্তু নট নেসেসারিলি যে সবসময় সার্কুলার হবে, মাথায় আমাদের বাজ পড়লো। ঠিক আছে? তো হেডিং দাও সোমারফিল্ডস, সোমারফিল্ডস বোর অরবিট, বা সোমারফিল্ডস অরবিট লেখো, বা লিখতে পারো সোমারফিল্ডস অ্যাটমিক মডেল, সোমারফিল্ডস অ্যাটমিক মডেল লেখো, সোমারফিল্ডস অ্যাটমিক মডেল, স্পেলিংটা লিখে দিচ্ছি, SOMMERFIELT সোমারফিল্ডস অ্যাটমিক মডেল। তাহলে উনি কী বললেন প্রথমেই এসে, আমি প্রত্যেকটা পয়েন্ট লেখাবো চিন্তা নেই, বাট তার আগে একটু বুঝিয়ে নি কী বলতে চাইছেন। উনি ফার্স্টেই এসে আমাদেরকে বলে দিল এই যে বোর আর রাদারফোর্ড এতদিন তোমাদের শিখিয়েছে যে অরবিটগুলো সবসময় সার্কুলার টাইপের হয়, এটা একটা অত্যন্ত ভুল কনসেপ্ট, কারণ অরবিটগুলো সার্কুলার হয় না। কোনো অরবিটই কি সার্কুলার নয়? না, এরকম কোনো ব্যাপার না, সার্কুলার হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এই যে একটা কনসেপ্ট আমাদের হয়ে গেছিলো যে অরবিট মানে সার্কুলার, এরকম কোনো ব্যাপার নেই, সার্কুলার হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে মোস্ট অফ দ্য অরবিটস আর অ্যাকচুয়ালি নট সার্কুলার, তাহলে এগুলো কীরকম শেপের? সোমারফিল্ড বললো মোস্ট অফ দ্য অরবিটস আর অ্যাকচুয়ালি ইলিপ্টিক্যাল ইন শেপ, ইলিপ্টিক্যাল।
ঠিক আছে, ইলিপ্টিক্যাল মানে এরকম শেপ হয়। ওয়েট 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 ওয়েট, লাইক দিস। পারফেক্ট সার্কেল হয় না, এরকম ইলিপস টাইপের হয়, ইলিপ্টিক্যাল অরবিট হয়। তো কী করে সেটা হচ্ছে দেখা যাক, হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা দেখি যে কী করে ইলিপ্টিক্যাল অরবিটটা হচ্ছে, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো জিনিসটা। ধরো এইটা রয়েছে নিউক্লিয়াস, এটা ধরো রয়েছে নিউক্লিয়াস, কেউ আঁকবে না, এটা একটু দেখে নাও তারপর আঁকতে যাও, অবশ্যই আঁকতে হবে কিন্তু আগে একটু দেখে নাও তাহলে তোমাদের করতে সুবিধা। এটা হচ্ছে নিউক্লিয়াসটা রয়েছে। এবার কোনো একটা অরবিট, কোনো একটা অরবিট এরমভাবে রয়েছে, ঠিক আছে? তো তোমরা তখন থেকে বললে আরে স্যার এটাই তো সার্কুলার হয়ে গেল, সোমারফিল্ড যে বললো সার্কুলার নয় কিন্তু সার্কুলার হয়ে গেল। তো বললাম হলো, কিন্তু আবার আরেকটা অরবিট আছে এরকম শেপের, ওয়েট ওয়েট, আরেকটা অরবিট আছে এরকম শেপের, আরেকটা অরবিট আছে এরকম শেপের, একটু বড় করে, আরেকটা অরবিট আছে এরকম শেপের। তো তোমাদের সময় আমার সবচেয়ে বড় কনফিউশনটা কি হতো জানো? আমি কিছুতেই বুঝে উঠতে পারতাম না, আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারতাম না যে একই শেল অথচ এরকম আলাদা আলাদা শেপ হচ্ছে কি করে। তো তখন ধরো আমি ভাবলাম একটা কথা বলি তোমাদেরকে। ধরো এখানে চারখানা পার্টিকেল রয়েছে, এই চারটে পার্টিকেলকে দেখো যাদের স্টার্টিং পয়েন্টটা সামহাউ সেম। এবার এই চারটে পার্টিকেল চারটে আলাদা আলাদা স্পিড নিয়ে ঘুরছে, যেমন এইটা, এটা একটা মিনিমাম স্পিড নিয়ে ঘুরছে, ঠিক আছে? তার নিচের পার্টিকেলটা একটু বেশি স্পিড নিয়ে ঘুরছে, যত বেশি স্পিড নিয়ে ঘুরবে তত দূর অবধি যাবে, ও ফিরে আসবে এখানে আবার কিন্তু একটু দূর অবধি যাবে। যে তার নিচে রয়েছে সে হয়তো আরেকটু বেশি স্পিড নিয়ে ঘুরছে, তার জন্য ওর অরবিটটা আরেকটু বেশি। যে তার নিচে রয়েছে সে হয়তো সব ম্যাক্সিমাম স্পিড নিয়ে ঘুরছে, তাই তার লেন্থটা সবচেয়ে বেশি। তো লোকজন বলে যে একই শেল, একই এনার্জি লেভেল থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, তা সত্ত্বেও ওদের অরবিটগুলোর শেপ আলাদা আলাদা কেন হচ্ছে? হতে পারে এইখান থেকে যে ইলেকট্রনটা রিভলভ করছে এই নীল এই ব্লু কালারের অরবিটটাতে, তার হয়তো এনার্জিটা মিনিমাম, তাই এইটুকুতেই ও রেস্ট্রিক্টেড। রেড থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছে ছিল সেম লেভেলে, যে বেরিয়েছে তার হয়তো রিভলভিং ভেলোসিটিটা একটু বেশি, তার জন্য অরবিটটা একটু এরকম ইলিপ্টিক্যাল টাইপের হয়েছে। ব্ল্যাকে যে ইলেকট্রনটা রয়েছে তার ভেলোসিটি ধরো আরেকটু বেশি, তাই ওটা আরেকটু ইলিপ্টিক্যাল হয়েছে, আরেকটু শার্প টাইপের হয়েছে। গ্রিনেরটা যেটা রয়েছে ওখানে হয়তো ভেলোসিটিটা ম্যাক্সিমাম, সেই জন্য ওটার অরবিটটা একদম এরকম সরু হয়ে গেছে, এরকম ন্যারো টাইপের হয়ে গেছে। তাই যেখানে মিনিমাম ভেলোসিটি, স্যার মিনিমাম ভেলোসিটিটা একদম পারফেক্ট সার্কেলের মতো রয়েছে। স্যার তুমি কি একদম মানে শিওরলি বলতে পারো যেটা পারফেক্ট সার্কেল? না, পারফেক্ট সার্কেল বলতে পারি না, কিন্তু এতটাও ইলিপ্টিক্যাল এটা নয়, ঠিক আছে? কাইন্ড অফ সার্কেল বলা যেতে পারে। যত আস্তে আস্তে ইলেকট্রনের ভেলোসিটি বাড়ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শেপটা আরও আস্তে 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 ইলিপ্টিক্যাল হচ্ছে। তো যদি আমি তোমাদেরকে বলি যে এই যে চারখানা অরবিট আমি এঁকেছি, ব্লু, রেড, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এদের এনার্জি লেভেল কি সেম? হ্যাঁ স্যার, দে বিলংস টু সেম এনার্জি লেভেল, বাট ইলেকট্রনগুলো, ভালো করে কথাটা বোঝো, দে বিলংস টু সেম এনার্জি লেভেল। আমাদের না খালি মনে হয় যে না স্যার এরা সেম এনার্জি লেভেল নয়, কী করে হতে পারে স্যার? আলাদা আলাদা শেপ, যে আলাদা আলাদা শেপ হলেও ওদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু সেম, কিন্তু রিভলভিং ফ্যাক্টরের জন্য কেউ একটু বেশি রিভলভ করেছে, কেউ একটু কম রিভলভ করেছে, তার জন্য কারুর অরবিটটা একটু বেশি ইলিপ্টিক্যাল হয়ে গেছে, কারুরটা একটু কম ইলিপ্টিক্যাল রয়েছে। ব্যাস এই হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্ট। তাই সোমারফিল্ড এসে প্রথমে যেটা বলে দিল যে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রনের এই সার্কুলার অরবিটটা নিয়েই কথা বলছিলাম, কিন্তু হতে পারে একই জায়গা থেকে চারখানা ইলেকট্রন বেরোলো, কারুর অরবিটটা সার্কুলার, কারুর অরবিটটা কম ইলিপ্টিক্যাল, বেশি ইলিপ্টিক্যাল, একদম শার্প ইলিপ্টিক্যাল, অনেক রকমের শেপ হতে পারে। সো নট নেসেসারিলি যে সমস্ত ইলেকট্রনের অরবিটের শেপ সার্কুলার হবে, ইলিপ্টিক্যালও হতে পারে, কারোরটা বেশি ইলেপ্টিক্যাল, কারোরটা কম ইলেপ্টিক্যাল। তো এখানে যে চারটে কেস আমি এঁকেছি, এই চারটে কেসের শেপ অনুযায়ী এই চারটে অরবিটকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই ব্লুটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল, কি বললাম? এই ব্লুটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে? তারপরে এই রেড, একটা সেকেন্ড, এটা এতক্ষণ প্রবলেম হচ্ছে।
কী বলছিলাম, হ্যাঁ এটার নাম দেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল। নেক্সট, এই রেডটার নাম দেওয়া হয়েছে, দিস রেড ইজ ডিফিউজড অরবিট। ব্ল্যাকটা হচ্ছে প্রিন্সিপাল, অ্যান্ড দিস ব্লু ইজ শার্প। অন্য কালার দিয়ে লিখি এটা, শার্প। ঠিক আছে, তাহলে চারটে আলাদা আলাদা অরবিটের শেপের জন্য আমরা চারটে আলাদা আলাদা নাম নিয়েছি। কেন? ফান্ডামেন্টাল, ডিফিউজড, প্রিন্সিপাল অ্যান্ড শার্প। লক্ষ্য করে দেখো, সবচেয়ে বেশি যেটা ইলেপটিক্যাল, সবচেয়ে শার্প হয়ে রয়েছে, ওটাকে নাম দেওয়া হচ্ছে শার্প। তার ঠিক আগেরটা হচ্ছে প্রিন্সিপাল, তার ঠিক আগেরটা হচ্ছে ডিফিউজ, আর একদম সার্কুলার টাইপের যেটা হয়ে গেছে ওটা হচ্ছে ফান্ডামেন্টাল। কেন বলো তো সার্কুলারটাকে ফান্ডামেন্টাল কেন বললো? বিকজ বোরের যে ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা ছিল যে অরবিটগুলো সবসময় সার্কুলার হয়, তার জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল। ব্লুটা হচ্ছে ফান্ডামেন্টাল, তারপর আস্তে আস্তে ডিফিউজড হলো, প্রিন্সিপাল, শার্প। সো শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। সোমারফিল্ডসের অ্যাটমিক মডেল অনুযায়ী, অ্যাকচুয়ালি উনি কোনো অ্যাটমিক মডেল দেননি, হ্যাঁ এটা যদি আমি বলে থাকি অ্যাটমিক মডেল, আমি বলি বটে, সবাই বলে, বাট সোমারফিল্ড অ্যাকচুয়ালি কোনো অ্যাটমিক মডেল দেয়নি। উনি রাদারফোর্ড আর বোরের কনসেপ্টকেই মেনে চলেছে, বাট শুধু এইটুকু সে বললো যে অ্যাটমিক মডেল সব ঠিক ছিল, কিন্তু এইটা ভেবে নেওয়া আমাদের পক্ষে খুব ভুল যে অরবিটের শেপ সবসময় সার্কুলার হবে। দ্যাটস ভেরি রং অ্যাকচুয়ালি। অরবিট শুধুমাত্র সার্কুলার কেন, ইলেকট্রিক্যাল হতে পারে। তো ইলেকট্রিক্যাল হওয়ার জন্য এই চার রকমের নাম দিল, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এই চারটে নাম যদি আমরা ভুলি আমাদের পুরো গল্প হয়ে যাবে, ঠিক আছে? তো পরের দিন আমি জিজ্ঞেস করবো শার্প, প্রিন্সিপাল, শার্প, আর সুন্দর করে আঁকবে সবাই, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল। ঠিক আছে? শর্টে শার্পকে বলা হয় এস, সব স্মলে, ওকে? প্রিন্সিপালকে বলা হয় পি, ডিফিউজডকে বলা হয় স্মল ডি, অ্যান্ড ফান্ডামেন্টালকে বলা হয় স্মল এফ। এখন ব্যাপারটা হলো আমি কি বললাম, এই সমস্ত অরবিটগুলো সেম এনার্জি লেভেল থেকে বিলং করে, মানে এদের স্টার্টিং পয়েন্টটা সেম যদি এনার্জি লেভেল হয় তাহলে আমরা কিন্তু এই প্রত্যেকটাকে ডিফারেন্ট অরবিট বলতে পারবো না। দিস অরবিটস আর নট ডিফারেন্ট। অরবিট যদি হয় তাহলে ডিফারেন্ট হতে পারে না, ঠিক আছে? আই মিন যদি সেম এনার্জি লেভেল হয় তাহলে ওদেরকে আমরা ডিফারেন্ট অরবিট বলতে পারি না। দে বিলংস টু সেম এনার্জি লেভেল, সেম অরবিট, বাট দেয়ার শেপস আর ডিফারেন্ট। শেপ ডিফারেন্ট হচ্ছে ইলেকট্রনের এনার্জি বা ইলেকট্রনের ভেলোসিটির জন্য। ইট মিনস দে ডিফার বাই এনার্জি, বাট এনার্জি লেভেলটা সেম, স্টার্টিং পয়েন্টটা সেম। এবার তারপরে কোনোটা ইলেকট্রনটা বেশি এক্সাইটেড হচ্ছে, কোনোটা কম এক্সাইটেড হচ্ছে, সেটার বেসিসে আমরা চারটে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করেছি, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। স্যার এর পরে আর হতো না? হ্যাঁ তোমরা করতেই পারো, এরপরে বড় হয়ে তোমরা আবিষ্কার করতেই পারো, বাট দ্য ফ্যাক্ট ইজ এখনো পর্যন্ত চারটে নিয়ে ডিল করা হচ্ছে, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল। স্যার এগুলোকে কি বলা হয়? দিজ আর কল্ড সাবশেলস। এনার্জি লেভেল বা শেল যেহেতু ওদের সেম, চারটে আলাদা আলাদা ক্লাসিফিকেশনকে বলা হয় চারটে আলাদা আলাদা সাবশেল। ঠিক আছে? সেম এনার্জি লেভেলের চারটে আলাদা সাবশেল, এস, পি, ডি, এফ। ওকে, আমি পাঁচজনকে জিজ্ঞেস করছি, কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? রেসপন্স? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখে ফেলো। আঁকা হয়ে গেলে বলবে আমাকে, এইটা অ্যালং উইথ দিস লিখে ফেলবে। তারপর আমরা সোমারফিল্ড কী বলতে চেয়েছে ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা লিখবো। কিন্তু যদি এটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে সোমারফিল্ডের ওই বকবকগুলো বেকার লাগবে সত্যি কথা বলতে গেলে, বাট লিখতে তো হবেই।
হয়ে গেছে? ডান? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। ওকে। তো সোমারফিল্ডের কথাগুলো এবার মানে ওনার পয়েন্টসগুলো ছিল কী কী বলতে থাকি। আচ্ছা, বিফোর দ্যাট এটাও তোমাদের জানিয়ে রাখা দরকার, তোমরা ছোটোবেলা যদি পড়ে থাকো, মানে একদম ছোটোবেলা যে কনসেপ্টটা ছিল সোলার সিস্টেম যখন পড়িয়েছিল, যে আর্থটা থাকে সেন্টারে আর তার চারদিকে যে সার্কুলার অরবিটগুলো থাকে তার মধ্যে প্ল্যানেটগুলো ঘুরছে। বাট একটু বড় হয়ে ক্লাস 5-6-এর বইতে বা 4-5-এর বইতে তোমরা নিশ্চয়ই পড়েছো যে একদম পারফেক্টলি সেন্টারে কিন্তু থাকে না। পারফেক্টলি একদম সেন্টারে কিন্তু আর্থটা থাকে, এই সানটা কিন্তু থাকে না। আই মিন একদম সেন্টারে থাকে সান, তার চারদিকে যে সার্কুলার অরবিটগুলো থাকে সেখানে প্ল্যানেটস থাকে। তো একদম পারফেক্টলি সেন্টারে থাকে না, কারণ সোলার সিস্টেমের যে অরবিটগুলো হয় সেগুলো ইলিপ্টিক্যাল টাইপেরই হয়। এবং ওই ইলিপসের, তোমাদের তো এবারে ম্যাথসের সিলেবাসে আছে ইলিপস, ইলিপসে দুটো ফোকাস হয়, ঠিক আছে? একটু বলে রাখি তোমাদেরকে, একটু এটাকে সরালাম। তোর এটা একটা সাপোজ এটা হচ্ছে একটা ইলিপস, ঠিক আছে? তো অনেকের এটাতে একটা প্রবলেম আছে যে এই শেপটা আসছে কোত্থেকে, এই ইলেকট্রিক্যাল শেপটা আসছে কোত্থেকে, এখানে আবার একজন একটা সমস্যা থাকে। তো কীভাবে আসছে এটা একটু বলে রাখি। কী হয় জানো, দুটো সার্কেল থাকে। এটা কখনো কাউকে বলতে যাও না, শুধু শুধু এখন জাস্ট দেখে নাও, পরে ইয়ে করবে। তোমাদের যে ম্যাথসের স্যার ম্যাম যারা আছে তারা নিশ্চয়ই করাবে এটা তোমাদের সুন্দর করে। দুটো সার্কেল থাকে, একটা আউটার সার্কেল, একটা ইনার সার্কেল। তো এটা ধরো সেই আউটার সার্কেলটা রেডিয়াস, এটা ডায়ামিটার, রাইট? আর এটা হচ্ছে সেই, সরি, এটা ইনার সার্কেলের রেডিয়াস আর ডায়ামিটার, এটা হচ্ছে আউটার সার্কেলের রেডিয়াস আর এটা হচ্ছে ডায়ামিটার, দিস ইজ দ্য ডায়ামিটার, ঠিক আছে? এখন এখন কি হয়, এইখান থেকে এইখান থেকে একটা কার্ভড লাইন উঠে গিয়ে, এখান থেকে একটা কার্ভড লাইন এইভাবে বেরোয়, বেরিয়ে গিয়ে এখানে ম্যাচ করে। আবার এখান থেকে একটা কার্ভড লাইন বেরিয়ে এখানে এসে ম্যাচ করে। এখান থেকে একটা কার্ভ লাইন বেরিয়ে এখানে এসে ম্যাচ করে। আবার এখান থেকে একটা কার্ভ লাইন বেরিয়ে এখানে এসে ম্যাচ করে। এবার যদি আমি মাঝখানের এই পোর্শনগুলোকে একটু ডটেড করে দিই হালকা করে, মাঝখানের এই পোর্শনগুলোকে যদি আমি ডটেড করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে যেটা কীরকম শেপ হচ্ছে। জাস্ট ডটেড করে দিচ্ছি। তাহলে এটা পারফেক্টলি একটা ইলিপস টাইপের হয়ে গেল। তো এখন এই ইলিপসের দুটো অ্যাক্সিস হয়, ঠিক আছে? একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। স্যার মেজর অ্যাক্সিস কাকে বলা হবে? এই যে আউটার সার্কেলটা যার বেসিসে তোমরা এইটা করেছো, এই যে অ্যাক্সিসটা, এটাকে বলা হয় হচ্ছে মেজর অ্যাক্সিস। দিস ইজ দ্য মেজর অ্যাক্সিস অফ দ্য ইলিপস, ঠিক আছে? আর এইটাকে বলা হবে হচ্ছে মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস ভালো করে বোঝো, একটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর একটাকে বলা হয় হচ্ছে মাইনর অ্যাক্সিস, ঠিক আছে? এবার এই যে মেজর অ্যাক্সিসটা, এটাকে আমি, এর লেংথটাকে আমি ধরে নিলাম স্মল এন। এই মেজর অ্যাক্সিসের লেংথটাকে আমি ধরে নিলাম স্মল এন, দিস লেংথ এইখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে? আর এই যে মাইনর অ্যাক্সিস, এটার লেংথটাকে আমি ধরে নিলাম স্মল এল, বুঝতে পারলে? তাহলে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এন হচ্ছে লিখে রাখবি এখানে, লেংথ অফ মেজর অ্যাক্সিস, লেংথ অফ মেজর অ্যাক্সিস, আর এল হচ্ছে লেংথ অফ মাইনর অ্যাক্সিস। আশা করি বুঝতে পেরেছো কোনটা মেজর অ্যাক্সিস কোনটা মাইনর অ্যাক্সিস। এটা না বুঝলে তো আমরা
সোমারফিল্ডস অ্যাটমিক মডেলটা বুঝতেই পারতাম না। তাহলে ইলিপ্টিক্যাল অরবিট যেটা হচ্ছে, ইলিপ্টিক্যাল শেপের তো দুটো অ্যাক্সিস হচ্ছে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা মেজর অ্যাক্সিস। তো লেংথ দুটোকে এন আর এল ধরে নিলাম, বাই দ্য ওয়ে। আচ্ছা, এরপর ফোকাস বলে দুটো কথা হয়, ঠিক আছে? ফোকাস কাকে বলে? এই যে ইনার সার্কেলটা এই মেজর অ্যাক্সিসটাকে যে পয়েন্টে কাট করছে, এই দিকে আর এই দিকে, এই দুটোকে বলা হয় ফোকাস। কি বললাম আমি? আবার বলছি, এই যে মেজর অ্যাক্সিসটা যেটা রয়েছে ব্ল্যাক কালার দিয়ে যেটা করেছি, এই ইনার সার্কেলটা গিয়ে এই রেড কালারের সার্কেলটা যে পয়েন্টে কাট করেছে দুদিকে, এগুলোকে বলা হয় হচ্ছে ওর ফোকাস। তাহলে একটা ইলিপসে কটা ফোকাস থাকে স্যার? দুটো ফোকাস, এখানে একটা, এখানে একটা। তো সেটাই তোমাদেরকে বলা হতো যে সান সার্কুলার অরবিট তো নয়, তাই একদম পারফেক্টলি সেন্টারে থাকতে পারে না, হয় যে কোনো একটা ফোকাসে থাকে। সানটা হয় এখানে থাকে, নইলে এখানে থাকে। সিমিলারলি যেমন তোমাদেরকে শেখানো হয়েছে যে কোনো একটা সার্কুলার অরবিটের ঠিক সেন্টারে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা সেন্টারে থাকে না। অরবিট যখন ইলেকট্রিক্যাল হয়ে যায়, ইলেকট্রিক্যাল অরবিটে একটা ফোকাসেও প্রেজেন্ট থাকে, ঠিক আছে? ফোকাসের প্লুরাল ফর্মটা হচ্ছে ফোকাই, রাইট? ফোকাসের এই যে প্লুরাল ফর্ম, সেটা কি আমরা বলে থাকি হচ্ছে ফোকাই, ঠিক আছে? দুটো ফোকাস তো ওই জন্য প্লুরাল ফর্মে ফোকাই বলছি, যে কোনো একটা ফোকাসে থাকবে। সো নিউক্লিয়াসটা আজ থেকে আর সেন্টারে নেই, বিকজ অরবিট তো আমাদের কাছে আজ থেকে আর সার্কুলার নয় না, সার্কুলার তো নয় আজ থেকে আমাদের কাছে, অরবিট হয়ে গেছে আজ থেকে আমাদের কাছে ইলেকট্রিক্যাল। সার্কুলার হতে পারে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল বলি, বাট ইলেকট্রিক্যাল ম্যাক্সিমাম টাইমে হয়। তো ওর একটা ফোকাসে নিউক্লিয়াসটা থাকে। ক্লিয়ার জিনিসটা? এটা লেখা হয়ে গেছে, আঁকা হয়ে গেছে। এবার লেখো সোমারফিল্ডস অ্যাটমিক মডেল নাম্বার 1। এবার তোমরা, আমি 5টা মতো পয়েন্ট লেখাবো, 5টা পয়েন্ট লেখানোর পর তোমরা আমাকে বলবে যে স্যার এটা আমি জানতাম না, আমাকে বলবে তোমরা কোনটা জানো না। নাম্বার 1, an electron moves around, an electron moves around a positively charged nucleus an electron moves around a positively charged nucleus in different elliptical orbit, in different elliptical orbit, in addition to circular orbit. In addition to circular orbit. রাদারফোর্ড আর বোরের থেকে ঝেপে দেওয়া একটা কথা। কি ঝাপলো? সোমারফিল্ডে যে ঝাপেনি, উনি জাস্ট ওটাকে এক্সটেন্ড করেছেন। যে ওরা বলেছিল নিউক্লিয়াসকে সেন্টার করে ওরা ঘুরছে, এখানেও ঘুরছে, বাট দ্য ফ্যাক্ট ইজ সেন্টার করে নয়, ইলেকট্রিক্যাল অরবিটও হতে পারে। ওরা শুধু সার্কুলার অরবিটের কথা বলেছিল, আমি ইলেকট্রিক্যাল অরবিটের কথাও বলে দিলাম। সোমারফিল্ডের বক্তব্য এটা ছিল। সেকেন্ড পয়েন্ট, when the electron moves in an elliptical orbit, when an electron moves in an elliptical orbit, when the electron moves in an elliptical orbit, the nucleus remains at one of the foci. The nucleus remains at one of the foci. Third point, in elliptical motion, both the angle of revolution and the distance of electron, আবার বলছি আমি, in elliptical motion both the angle of revolution and the distance of the electron from the nucleus changes. Sir, ওই angle of revolution and the distance. And the distance of the electron from the nucleus changes. এই থার্ড পয়েন্ট আমি বোঝাবো একটু বাদেই। ইজি angle of revolution and the distance of the electron from the nucleus changes. Fourth point, well, এবার তোমাদের একটা কথা বলি, আমরা আজকেই, আমি করাবোই তোমাদের আজকে, কোয়ান্টাম নাম্বার বলে একটা কনসেপ্ট পড়বো, ঠিক আছে? উই আর লার্নিং কোয়ান্টাম মেকানিক্স, রাইট? তো কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম নাম্বার বলে একটা কনসেপ্ট আছে। 4 রকমের কোয়ান্টাম নাম্বার হয়, একটু ভারবালি আগে বলে রাখি, তারপরে লেখাবো। There are 4 types of quantum numbers: principal quantum numbers, azimuthal quantum number, magnetic quantum number, and spin quantum numbers. Those are represented by n, l, m and s, ঠিক আছে? কি বললাম? n, l, m and s সব স্মল এ। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। যদি তোমাদের মনে হয় স্যার এগুলো কি, জীবনে শুনিনি, আমি বলছি তোমরা এগুলো শুনেছো,
এইগুলো হয়তো এখনো পর্যন্ত দেখোনি, বাট এটা দেখেছো। স্যার এটা কি? ছোটোবেলা তোমরা বলতে না কে শেল, এল শেল, এম শেল, এন শেল। ধ্রুবজ্যোতি এখন আমরা কি দিয়ে বলি এগুলোকে? আর কে শেল, এল শেল বলি না স্যার। আমরা এখন কি বলি? না স্যার, স্যার এন ইজ ইকুয়ালস টু 1, এন ইজ ইকুয়ালস টু 2, এন ইজ ইকুয়ালস টু 3, এন ইজ ইকুয়ালস টু 4, এরকম বলি আমরা। এই এন জিনিসটা কি স্যার? এই এন জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ শেল, মানে কত নম্বর শেল, কত নম্বর শেলে রয়েছে, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, অ্যান্ড দ্যাট শেল নাম্বার ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে কোনো একটা ইলেকট্রন কত নম্বর শেলে ঘুরছে সেটা ওর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখেই আমরা কিন্তু বলে দিতে পারি। সো উইথ দ্য হেল্প অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা কিন্তু বলে দিতে পারি যে কোনো একটা ইলেকট্রন কত নম্বর শেলে ঘুরছে। তাহলে স্যার এই এল জিনিসটা কি? এবার এই এল জিনিসটার জন্য আমাদের এই ছবিটায় ফিরে আসতে হলো, ঠিক আছে? এই এল জিনিসটার জন্য আমাদের এই ছবিটায় ফিরে আসতে হলো। আমরা 3টে পয়েন্ট অলরেডি লিখে নিয়েছি, 4th পয়েন্টের জন্য আমি কথাটাকে বোঝাচ্ছি। কি বলতে চাইছি? এই ছবিটা আমাদের এই জন্যই প্রয়োজন হয়ে পড়লো, আমি তোমাদের বারবার করে তখন বলছিলাম যে দেখতে পাচ্ছি সবকটা সেম এনার্জি লেভেল থেকে বেরোচ্ছে, জার্নি পয়েন্টটার প্রত্যেকটারই সেম। এই ছবিটায় হয়তো একটু বেশি ডিফারেন্স হয়ে গেছে, বাট কিছু করার ছিল না, দিতেই হতো। জার্নি পয়েন্টটা সব জায়গারই সেম, কিন্তু আলটিমেটলি ডিউ টু স্পিড অফ ইলেকট্রন অ্যান্ড অল দ্যাট এনার্জি বাগেরা ওই সমস্ত জন্য শেপটা আলাদা হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল হয়ে যাচ্ছে, মোর ইলেকট্রিক্যাল, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, এরকম হচ্ছে আর কি। বাট ultimately the starting point is same, so they belongs to same energy level. If they belongs to same energy level, it means they belongs to same shell or same orbit. যে ইলেকট্রনটা এই অরবিটে, এই সাবশেল, আচ্ছা নাম দিয়েছি কি সাবশেল বলি এগুলোকে, রাইট? যে ইলেকট্রনটা এই সাবশেলে আছে, যে ইলেকট্রনটা এই সাবশেলে আছে, যে ইলেকট্রনটা এই সাবশেলে আছে, বা যে ইলেকট্রনটা এই সাবশেলে আছে, শার্প সাবশেল, প্রিন্সিপাল সাবশেল, ডিফিউজ সাবশেল, ফান্ডামেন্টাল সাবশেল, এতবার করে নামগুলো নিতে গেলে আমার দাঁত খুলে পড়ে যাবে। সেই জন্য আমরা কি করব, আমরা ছোটো ছোটো নাম নেব, এস পি ডি এফ, মানে স্যার দিস ইজ এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল অ্যান্ড এফ সাবশেল। কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। এই হচ্ছে আমাদের সাবশেলের কনসেপ্ট তৈরি হলো। এস পি ডি এফ স্যার, সাবশেল কী কী আছে? এস পি ডি এফ, এর উপরে আর এখন আবিষ্কার হয়নি, আমরা পরে করব। তো এস পি ডি এফ এই সাবশেলগুলোতে যে ইলেকট্রনগুলো ঘুরছে, নট নেসেসারিলি যে ওদের এনার্জি লেভেলটা আলাদা, এনার্জি লেভেল সেম, ডিউ টু স্পিনিং অফ ইলেকট্রন ওদের ইলেকট্রিক্যাল মানে শেপটা আলাদা হয়ে গেছে অরবিটের, বাট সেম লেভেলে বিলং করে ওরা। তার মানে সেম অরবিটেই থাকে, সেম অরবিটের ডিফারেন্ট ডিফারেন্ট সাবশেল। অরবিট যদি প্রত্যেকের সেম হয়, মানে না শেলটা যদি প্রত্যেকের সেম হয়, তাহলে অঙ্কিত এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা, চারটে ডিফারেন্ট সাবশেলে রয়েছে, বাট দে বিলংস টু সেম শেল। অ্যান্ড ইফ দে বিলংস টু সেম শেল, তাহলে ওদের এই যে এনকে কী বলি আমরা? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হুইচ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য শেল নাম্বার। চারটের ক্ষেত্রে কি আলাদা আলাদা হবে নাকি সেম হবে? অঙ্কিত বলো, কি মনে হয়? স্যার আলাদাই হবে। আচ্ছা, আর বাকিরা কেউ বলো, বাকিরা বলো। অঙ্কিত বলছে আলাদা হবে। আরমান্ড, ধ্রুবজ্যোতি, শালিনী, শুভম বলো। ধ্রুবজ্যোতি কি মনে হয়, সেম না আলাদা? সেম না আলাদা হবে? স্যার এই এন এর ভ্যালুটা মানে হ্যাঁ, প্রত্যেক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য শেল নাম্বার। দেখো আমি বারবার করে, অঙ্কিত তুমি অ্যান্সারটা আমাকে দেবে, আমি কি বলছি বারবার করে? দে বিলংস টু সেম লেভেল, সেম এনার্জি লেভেল, মানে সেম শেল, বাট ওরা ডিফার করছে সাব শেলে, বাট সেম শেলে তো বিলং করছে না, তো এনের ভ্যালু আলাদা কী করে হবে? এনটা তো ওই কে শেল, এল শেল, এম শেল, এন শেল এগুলো বোঝাচ্ছে না, ওগুলো তো আলাদা হচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে ওদের ভিতরের কিছু সাবশেল। যেমন ধরো আর্থের যে অরবিট, এবার আর্থের আবার স্যাটেলাইট হচ্ছে মুন, মুনের একটা নিজস্ব অরবিট রয়েছে, ওরকমভাবে মানে শেলের ভিতরে আবার ক্লাসিফিকেশন, সাবশেল। ওই একটা পার্টিকুলার শেল, ধরো তুমি বললে স্যার এন শেল, ওই ক্যাপিটাল এন শেল বলতাম না আমরা, কে এল এম এন, তো এই একটা এন শেলের মধ্যেই এতগুলো সাবশেল রয়েছে, এস পি ডি এফ। তো আলটিমেটলি নাম্বার মানে শেলটা তো সেমই না সবার জন্য, সো দিস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উইল বি সেম ফর অল দিস ইলেকট্রনস। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে স্মল এন এর ভ্যালুটা এই চারটে ইলেকট্রনের জন্যই সেম হবে, এটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ প্রত্যেককে জিজ্ঞেস হ্যাঁ, করছি। স্যার। হ্যাঁ, দ্যাটস ইট, এটা দরকার খুব, যে প্রত্যেকটার জন্যই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম হবে। তো আমি ধরে নিচ্ছি যে সাপোজ উই আর টকিং অ্যাবাউট এন শেল, ঠিক আছে, আমরা কে এল এম এন ওপি অনেক শেল পেয়েছি, তো সাপোজ আই এম টকিং অ্যাবাউট এন শেল। আচ্ছা, কে এর জন্য এন এর ভ্যালু হয় হচ্ছে 1, এল এর জন্য এন এর ভ্যালু হয় 2, এম এর জন্য এন এর ভ্যালু হয় 3, আর এন এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 4। তাহলে প্রত্যেকটাতেই স্মল এন এর ভ্যালুটা হচ্ছে 4, স্মল এন ইজ ইকুয়ালস টু 4, প্রত্যেকটাতেই আমি লিখে রাখছি। যে কটা অরবিট রয়েছে, যে কটা সাবশেল রয়েছে, সরি, প্রত্যেকটাতেই এন এর ভ্যালুটা 4। এবার সমস্যাটা কী হলো বলো তো? সোমারফিল্ড দেখছেন, সোমারফিল্ড দেখছে যা
আমি একে বলে দিলাম যে সবকটা সাবশেলের শেপ সেম হবে না, তো তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের স্পিনিংও সেম হবে না, কিন্তু এদিকে আমি ওদের মধ্যে কোনো ডিফারেন্স দেখাতে পারছি না নাম্বার ওয়াইজ, বিকজ অল দোজ অরবিটস বা অল দোজ ইলেকট্রনস বিলং টু দ্য সেম এনার্জি লেভেল, তাই ওদের সবকটার স্মল এনের ভ্যালুও সেম হচ্ছে। স্মল এনের ভ্যালু যদি সেম হয়, আজকে ধরো আমার বাড়ি আমার পাশের বাড়ি, দুটো পাশাপাশি বাড়ি রয়েছে, আমার বাড়ির নাম্বারও 2A, আমার পাশের বাড়ির নাম্বারটাও 2A, বা ধরো 2 আমাদের বাড়ির নাম্বার 2, তো মানে পোস্ট অফিস থেকে যখন কোনো চিঠি মেল আসবে তখন কার বাড়িতে দেবে? অ্যাড্রেস যদি 2 লেখা থাকে, আমার বাড়ি না ওর বাড়ি, ডিফারেন্সিয়েট করতে পারবে না। বাট যদি এরকম A B করে দিই, তাহলে যদি অ্যাড্রেসে লেখা থাকে 2A, তাহলে আমার বাড়িতে, 2B লেখা থাকলে ওর বাড়িতে। সেরমভাবে তখন সোমারফিল্ড বলল যে শেল ওয়াইজ ওদের মধ্যে ডিফারেন্স তৈরি করা যাচ্ছে না, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তাহলে ওদের মধ্যে সাবশেল ওয়াইজ ডিফারেন্সিয়েট করা যাক। সেই জন্য উনি কী করলেন, এই এনের পাশাপাশি উনি আরেকটা নতুন নতুন একটা প্যারামিটার আবিষ্কার করলেন, সেটা হচ্ছে স্মল এল। দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্মল এনকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর স্মল এলকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ভয় পাওয়ার কোনো দরকার নেই, পরে এটা আমি ডিটেলসে শেখাবো, এখন জাস্ট উপর উপর বলছি। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে 4টে আলাদা আলাদা ভ্যালু হবে। শার্পের জন্য, মানে সবচেয়ে শার্প যে ইলেকট্রিক্যাল অরবিটটা, সেটার জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু উনি নিলেন 1। প্রিন্সিপালের জন্য উনি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু নিলেন 2। ডিফিউজের জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু উনি নিলেন 3। আর ফান্ডামেন্টালের জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু উনি নিলেন 4। তাহলে আমরা বলতে পারি ফর শার্প সাবশেল বা ফর এস সাবশেল, ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ 1। ফর প্রিন্সিপাল অর পি সাবশেল, ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ 2। ফর ডিফিউজড সাবশেল, ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ 3। and for fundamental subshell the value of azimuthal quantum number is 4, which is আচ্ছা আচ্ছা লেখো, তারপরে বলছি, লিখে রাখো এটা, ওই যে ছবিটা এঁকেছিল ওখানেই করে ফেলো। তাহলে এন ওয়াইজ মানে এন এর ভ্যালু ওয়াইজ এদেরকে ডিফারেন্সিয়েট করা না গেল, নতুন একটা প্যারামিটার উনি আবিষ্কার করলেন স্মল এল, যেটাকে আমরা বলি কি বলি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে শুভম, স্মল এন জিনিসটাকে আমরা কি বলছিলাম? স্যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। নো 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 নো, স্মল এন এর কথা বলছি। স্মল এনটা আচ্ছা, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড স্মল এল ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো রাদারফোর্ড অ্যান্ড বোর ওরা কিন্তু ওই স্মল এনেই রেস্ট্রিক্টেড ছিল, ওরা তার উপরে উঠতে পারেনি। কিন্তু সোমারফিল্ড এমন একটা লোক যে এসে প্রথম এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা আনলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি আসছি। তোমরা লেখো, আমি জাস্ট জাস্ট 1 মিনিট আসছি। ওকে, লেখা হয়ে গেছে। সো যেটা বলছিলাম যে রাদারফোর্ড আর বোর তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়েই একাকার হয়ে গেছিলো, বাট তারপরে সোমারফিল্ডে সে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা আনলো। বাট জানো, এই যে আমি শার্পে এল ইজ ইকোয়াস টু 1 লিখেছি, প্রিন্সিপালে এল ইজ ইকোয়াস টু 2 লিখেছি, ডিফিউজডে এল ইজ ইকোয়াস টু 3 লিখেছি, ফান্ডামেন্টাল এল ইজ ইকোয়াস টু 4 লিখেছি, এখানে এটা তোমাদের প্রথমবার শেখানোর জন্য অ্যাকচুয়ালি সোমারফিল্ড উনি এটা এভাবেই ধরেছিলেন, এটা সোমারফিল্ডের নোটেশন। বাট পরবর্তীকালে আমরা যখন শিখবো কোয়ান্টাম নাম্বার হিসেবে, যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে শিখবো, তখন কিন্তু আমরা শার্পের জন্য এল এর ভ্যালুটাকে 1 ধরবো না,
তখন আমরা এটাকে ধরবো হচ্ছে, এখন থেকে বলে রাখছি, কনফিউজড হয়ে যাও না, এলের ভ্যালুটাকে আমরা 0 ধরবো, জাস্ট 1 করে সাবট্রাক্ট করে দেবো। প্রিন্সিপালের জন্য এটাকে 0 ধরবো, আমরা জাস্ট 0 থেকে শুরু করেছি, সোমারফিল্ড 1 থেকে শুরু করেছিল, আমরা 0 থেকে শুরু করেছিলাম, তাই আমাদের জন্য এটা 0, এটা 1, এটা 2, এটা 3। আমরা জাস্ট নোটেশনটা, উনি সোমারফিল্ড 1 থেকে শুরু করেছে এলের ভ্যালু, আমরা 0 থেকে শুরু করেছি, আর কিচ্ছু না। দেখ এখন সেটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। আচ্ছা, লেখা হয়ে গেছে। আচ্ছা, ফোর্থ পয়েন্টটা লেখো। তো ফোর্থ পয়েন্টে লেখো যে সোমারফিল্ড ইন্ট্রোডিউসড, সোমারফিল্ড Sommerfeld introduced the concept of a second quantum number called azimuthal quantum number. ঠিক আছে, আর লাস্ট পয়েন্টটা লিখে রাখো, ফিফথ পয়েন্ট, লাস্ট পয়েন্টটা লিখে রাখো। একটা মজার জিনিস দেখবে, দেখো এই যে, যদি আমি সব কিছুকে পরিষ্কার করে দিই একটু, সি এখানে 4 রকমের ডিফারেন্ট সাবশেল ছিল, তাই না? 4 রকমের এখানে ডিফারেন্ট সাবশেল ছিল। এন এর ভ্যালুটা আমরা কী ধরে কাজটা করেছিলাম? 4 ধরেছিলাম, আরও অনেক কিছু ধরতে পারতাম, 1 2 3 যা খুশি ধরতে পারতাম, বাট 4 কেন ধরেছি পরে বুঝতে পারবে। দেখো এল এর 4টে ডিফারেন্ট ভ্যালু এসছে, 1 2 3 4। ইট মিনস তোমরা এন এর যে ভ্যালুটা ধরবে, এল এর ওই কটাই পসিবল ভ্যালু থাকবে। স্যার বুঝলাম না, আজকে বাই চান্স যদি এন এর ভ্যালু তোমরা 3 ধরতে, তাহলে এল এর কী কী পসিবল ভ্যালু আসতো জানো? 1 আসতো, 2 আসতো, আর 3 আসতো। যেহেতু এন এর ভ্যালু 4 ধরেছো, তাই এল এর ভ্যালু এসছে 1 2 3 4। বাই চান্স যদি এন এর ভ্যালু 5 ধরতে, তো হাইপোথেটিক্যালি বা থিওরিটিক্যালি এল এর 5টা ভ্যালু হওয়া উচিত ছিল। তো এন এর যে ভ্যালুটা ধরবে, এল এর ওই কটা পসিবল ভ্যালু হতে পারে। সো ফিফথ পয়েন্ট লিখে রাখো, ফর ইচ ভ্যালু অফ স্মল এন, কমা দিয়ে লেখো, এল মে হ্যাভ n different values. L may have n different values. ক্লিয়ার জিনিসটা? তাহলে আজকে সোমারফিল্ডের এই কনসেপ্টটা থেকে আমাদের আর বুঝতে অসুবিধা রইল না যে শেল সবসময় যে সার্কুলার হবে তার কোনো মানে নেই, আবার ইলিপ্টিক্যালও যে হতেই হবে তার কোনো মানে নেই, মানে সার্কুলার ইলেকট্রিক্যাল সবই হতে পারে। এই শেপের জন্য আমরা একটা শেলকে অনেকগুলো ছোট ছোট সাবশেলে ব্রেক করতে পারি। এখনও পর্যন্ত কী কী 4টে সাবশেল আমাদের ডিসকভার হয়েছে? শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল, SPDF। এবার আমরা একটু এই কথাটায় আরেকবার নজর দিই, যেটা ফিফথ পয়েন্টে আমি বললাম, ঠিক আছে? ফিফথ পয়েন্টে যেটা আমি বললাম সেটার দিকে আরেকবার একটু নজর দিই। কী বললাম? ফর ইচ ভ্যালু অফ স্মল এন, ফর ইচ value of small n, comma, L may have different বা n different values, তাই না? আমি একবার অলরেডি বুঝিয়েছি, বাট তবু একবার বলে দিচ্ছি। ধরো আজকে এটা লিখতে যাও না তোমরা, অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো আজকে আমি n এর ভ্যালু 1 নিলাম, n এর ভ্যালু ধরো 1 নিলাম, তাহলে l এর কটা ভ্যালু আসতে পারে? ম্যাক্সিমাম একটাই ভ্যালু আসবে, সেটা 1। সবসময় 1 থেকে শুরু হয়, অ্যাকর্ডিং টু সোমারফিল্ড। ওকে, আই এম টেলিং দ্যাট অ্যাকর্ডিং টু সোমারফিল্ড, বিকজ আমরা যখন পরে করবো তখন আমরা কিন্তু এল এর ভ্যালু 0 থেকে শুরু করবো, সোমারফিল্ড 1 থেকে শুরু করেছে, কিছু করার নেই। যদি আমরা এন এর ভ্যালু 2 নিতাম, মানে ফর সেকেন্ড সাবশেল, তাহলে এল এর কটা পসিবল ভ্যালু হতো? একটা 1 হতো আর একটা 2 হতো। যদি আমরা এন এর ভ্যালু 3 নিতাম, তাহলে এল এর কী ভ্যালু হতে পারতো? এল এর ভ্যালু 1 হতে পারতো, এল এর ভ্যালু 2 হতে পারতো, এল এর ভ্যালু 3 হতে পারতো। এন এর ভ্যালুটা যেটা, ওই কটা পসিবল ভ্যালু 1 2 3। এন এর ভ্যালু যদি আজকে আমরা 4 নিতাম, তাহলে এল এর 4টে আলাদা আলাদা ভ্যালু হতো, 4টে আলাদা আলাদা ভ্যালু। আচ্ছা ধ্রুব, যদি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি না পারো কোনো অসুবিধা নেই, বাট ট্রাই অ্যাটলিস্ট, যা পড়িয়েছি এতক্ষণ ধরে আমি এর মধ্যে থেকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আজকে হঠাৎ করে আমরা তো উই ওয়ার হ্যাপি উইথ এন, রাইট? আমরা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে খুশিই ছিলাম। হঠাৎ করে আজকে আমাদের নতুন করে এই এলটাকে দরকার হয়ে পড়লো কেন? এমন কি প্রবলেম হলো? যে বলতে পারো সে বলো। ধ্রুবজ্যোতিকে জিজ্ঞেস করলাম, যদি না পারো তাহলে অন্য যে কেউ বলতে পারো, বলো ধ্রুবজ্যোতি। স্যার কারণ এই আমরা একটা শেলেরই ডিফারেন্ট হ্যাঁ, লেভেল নিয়ে কথা বলছি। লেভেল বলো না, ওটাকে সাবশেল বলো, ঠিক আছে? হ্যাঁ লেভেল মানে হ্যাঁ
Subshells. সাবশেল। তো একটা সেম শেল তার ডিফারেন্ট সাবশেলকে বোঝানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এলের ভ্যালুর প্রয়োজন হয়ে পড়ছে। আচ্ছা, সেদিক থেকে দেখতে গেলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে ফোর্থ শেলে চারখানা এলের ডিফারেন্ট ভ্যালু এসছে, তাই না? এলের চারখানা ডিফারেন্ট ভ্যালু এসছে, তার মানে এই ফোর্থ শেলে কটা সাবশেল আছে গো ধ্রুবজ্যোতি? চারটে। এক্স্যাক্টলি, 4 সাবশেলস। ঠিক আছে। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি এই n ইজ ইকুয়ালস টু 3, মানে থার্ড সাবশেলে তিনখানা এলের ডিফারেন্ট ভ্যালু দেখতে পাচ্ছি আমি, তার মানে শালিনী এখানে কটা সাবশেল আছে? স্যার তিনটে। তিনটে সাবশেলস। ওকে। আচ্ছা, আমি যদি সেকেন্ড শেলের কথা বলি, এলের এখানে দুটো ডিফারেন্ট ভ্যালু আছে, তাহলে এখানে কটা সাবশেল? দুটো। যদি আমি ফার্স্ট শেলের কথা বলি, তাহলে সেখানে কটা সাবশেল আছে? একটা। এটা করে আমি কি বোঝাতে চাইছি? আমি এটা করে এটাই বোঝাতে চাইছি যে মজার জিনিসটা দেখো, ফার্স্ট শেলে একটা সাবশেল, সেকেন্ড শেলে দুটো সাবশেল, থার্ড শেলে তিনটে সাবশেল, ফোর্থ শেলে চারটে সাবশেল, থিওরিটিক্যালি ফিফথ শেলে 5টা সাবশেল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনও পর্যন্ত ফিফথ সাবশেলটা ডিসকভার করতে পারিনি। তাই আমাদের 4টে সাবশেল নিয়েই ম্যাক্সিমাম কাজ। মানে আজকে যদি আমি তোমাদের ফিফথ শেলের কথা বলিও, তাহলে ওখানে তোমরা 5টা সাবশেল দেখাতে পারবে না, ওখানে তোমরা 4টে সাবশেলই দেখাবে, অতটাই তোমাদের লিমিটেশন। তার মানে আমি যেটা বলতে চাইলাম সেটার কথাটা হলো যে ফার্স্ট শেলে একটা সাবশেল, সেকেন্ড শেলে দুটো সাবশেল, একটা একটা করে বাড়ছে, থার্ড শেলে তিনটে সাবশেল, ফোর্থ শেলে চারটে সাবশেল। এই সাবশেলগুলোর নাম কি? শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। যেখানে একটা সাবশেল সেখানে শুধু শার্প রয়েছে, যেখানে দুটো সাবশেল সেখানে শার্প আর প্রিন্সিপাল রয়েছে, যেখানে তিনটে সাবশেল ওখানে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড রয়েছে, যেখানে 4টে সাবশেল ওখানে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল, 4টেই রয়েছে। সো আমি এটাকে মুছে দিচ্ছি, কারণ আমি তোমাদের জাস্ট এটাই বোঝানোর দরকার ছিল আমার, যে যত নম্বর শেল, মানে ছোটোবেলার মতো করে যদি তোমাদেরকে বলি যে কে শেল, আজকের দিনে কে শেল মানে হচ্ছে আমাদের কাছে n ইজ ইকুয়ালস টু 1, তাহলে ধ্রুবজ্যোতি n ইজ ইকুয়ালস টু 1 মানে ফার্স্ট শেলে কটা সাবশেল থাকে গো? স্যার একটাই সাবশেল। এবং সেটা কোন সাবশেলটা একটু বলো? ওই যে বললাম শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, ওর মধ্যে কোনটা হবে? স্যার শার্প। সব সময় শার্প থেকে শুরু হবে। ভেরি গুড। শার্পকে আমরা ছোট মানে রিপ্রেজেন্ট করি স্মল এস দিয়ে। বেশ, লিখো না, আমি যখন লিখতে বলবো লিখবে। নেক্সট এল শেল মিনস n ইজ ইকুয়ালস টু 2। n ইজ ইকুয়ালস টু 2 মানে সেকেন্ড শেলে আমরা একটু আগেই দেখলাম দুটো সাবশেল থাকবে। আচ্ছা, দুটো সাবশেল থাকা মানে আরমান্ডো কোন কোন সাবশেলগুলো থাকবে এখানে? স্যার শার্প আর প্রিন্সিপাল। শার্প আর প্রিন্সিপাল, এটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা, এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা। এবার এই গল্পটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, নেক্সট এম শেল, যেখানে এন এর ভ্যালু 3। তো এন এর ভ্যালু 3 মানে হচ্ছে তিনটে সাবশেল, এস, পি আর ডি, মানে শার্প, প্রিন্সিপাল আর ডিফিউজড। নেক্সট এন শেল, n is equals to 4, কটা সাবশেল? 4টে সাবশেল, এস, পি, ডি আর এফ, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ অ্যান্ড ফান্ডামেন্টাল। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা এটাই হচ্ছে, ধরো আজকে তোমাদেরকে বলতে চাইলাম যে কোনো একটা ইলেকট্রন আছে থার্ড শেলের এস সাবশেলে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো কোথায় আছে? ওকে, তো থার্ড শেলের এস সাবশেলে। তো কী করে বোঝাবো সেটাকে? আমরা বোঝানো পসিবল নয়। সেই জন্য শুধু এসপি এরম লিখলে হবে না,
তার সাথে সাথে আমাদের ওদের নাম্বারটা মেনশন করে দিতে হবে যে কত নম্বর শেলে রয়েছে। সেই জন্য আমরা এগুলোকে কীভাবে লিখব, আমরা লিখব হচ্ছে সি ফার্স্ট শেলের এস সাবশেল মানে এটা হবে 1s, সেকেন্ড শেলের এস সাবশেল মানে 2s, সেকেন্ড শেলের পি সাবশেল মানে 2p, থার্ড শেলের এস সাবশেল মানে 3s, থার্ড শেলের পি সাবশেল মানে 3p, থার্ড শেলের ডি সাবশেল মানে 3d, ফোর্থ শেলের এস সাবশেল মানে 4s, পি সাবশেল মানে 4p, ডি সাবশেল মানে 4d, এফ সাবশেল মানে 4f। তাহলে আজকে থেকে আমাদের কাছে ইলেকট্রনের ঘরগুলো আর কে এল এম এন নেই বা 1 2 3 4 নেই। আজ থেকে আমাদের কাছে ইলেকট্রনের ঘরগুলো হয়ে গেছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। স্যার এত অবধি কি আমাদের লিমিটেশন? না, এরপরে 5 আছে 6 আছে 7 আছে, কিন্তু তাহলে স্যার ওখানে কি এফ এর উপরে কিছু আবিষ্কার হয়েছে? না, আমাদের কাছে ম্যাক্সিমাম এই চারটি আছে এস পি ডি এফ। তাই ফিফথ শেলের কথা যদি বলি তাহলে ওখানে চারটি সাবশেল হবে 5s 5p 5d 5f। সিক্স শেলের কথা যদি বলি ওখানেও 6s 6p 6d 6f, এর উপরে আর বাড়ানো যায়নি। ঠিক আছে, এত অবধি করে রাখো, করে নাও, এটা নোট করে নাও, নোট করা হয়ে গেলে বলবে আমাকে। তাড়াতাড়ি লেখো, অনেকটা পড়বো আজকে। নোট করা হয়ে গেলে বলবে। তো যদি আমি জিজ্ঞেস করি, আজ থেকে তো আর কে এল এম এন বলবো না, আমি বলবো যে বলো ফার্স্ট শেলে কী সাবশেল আছে? স্যার 1s, শুধু এস বললে হবে না স্যার, 1s। সেকেন্ড শেলে কী সাবশেল আছে? স্যার 2s আর 2p। থার্ড শেলে কী কী সাবশেল আছে? 3s 3p 3d। দেখো একটা একটা করে বাড়ছে, ওখানে ছিল এস, তারপরটা এসপি, তারপরটা এসপিডি, তারপরটা এসপিডি এফ, চারটেই। ফোর্থ শেলে কী কী সাবশেল আছে? 4s 4p 4d 4f, এভাবে বাড়বে। ডান আই গেস। ওকে, তো এবার আমি এইগুলো কেন করছি? বিকজ ক্লাস 11 অবধি আমাদের যখন ইলেকট্রনিক কনফিগারেশন করতে হতো, ক্লাস 10 অবধি সরি, ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্লাস 10 অবধি আমরা শেল ওয়াইজ করেছি। ঠিক আছে, মুছলাম এটা। ধরো আজকে তোমাদেরকে বললাম যে বোরন হচ্ছে 5, এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? স্যার 2,3। ধরো বললাম কার্বন, ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? স্যার 2,4। আচ্ছা, নাইট্রোজেনের কত হবে? স্যার 2,5, কারণ ফার্স্ট শেলে সবসময় ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, সেকেন্ড শেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, এরমভাবে আমরা করতাম। অক্সিজেন কত হবে? 2,6। ফ্লুরিন কত হবে? 2,7। নিয়ন কত হবে? 2,8। সোডিয়াম, তারপরে সোডিয়াম কত হবে? 11। 2,8, এখানে টোটাল 11 ইলেকট্রনস আছে। 2,8 মানে আমার 10টা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, তো সেকেন্ড শেলে তো 8টার বেশি থাকতে পারে না। এবার থার্ড শেল ওপেন হবে, থার্ড শেলে আর একটা পড়ে থাকবে, তো 2,8,1। ম্যাগনেসিয়ামে কটা হবে? 2,8,2। তো দেখো এটা পুরোটা শেল ওয়াইজ হচ্ছে। শেল ওয়াইজ ইন দ্য সেন্স মানে যদি আমি বোরনের কথা বলি, ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে 3টে ইলেকট্রন। কার্বনের কথা যদি বলি, ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে 4টে ইলেকট্রন। নাইট্রোজেনের ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, লাস্ট শেলে 5টা ইলেকট্রন। সোডিয়ামে যদি বলি, ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 1টা ইলেকট্রন। 2,8,1 মানে শেল মানে কী ছিল ওগুলো তখন? কে শেল, এল শেল, এম শেল, এভাবে তো আমরা করতাম।
বাট আজকে সোমারফিল্ড পড়ার পর থেকে আমাদের লাইফটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল এই সেন্সে, বিকজ সোমারফিল্ড আমাদের বলে দিয়েছে যে আর শুধুমাত্র অরবিট নিয়ে কাজ করলে হবে না, মানে শুধু শেল নিয়ে কাজ করলে হবে না, শেলকে এখন আমরা আবার ইলেকট্রনের স্পিনিংয়ের জন্য 4টে আলাদা আলাদা করে সাবশেলে ভাগ করে দিচ্ছি, এসপিডিএফ, যেখানে কে শেলে আছে, কে শেলে একটাই সাবশেল কাজ করছে সেটা হচ্ছে 1s, এল শেলে কাজ করছে দুটো, 2s আর 2p, এম শেলে কাজ করছে তিনটে, 3s, 3p আর 3d, এন শেলে কাজ করছে চারটে, 4s, 4p, 4d, 4f, এরকমভাবে আস্তে 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 বাড়ছে, রাইট? সেজন্য কি হচ্ছে, আজকে থেকে যখন আমি তোমাদেরকে ইলেকট্রনটা ফিল করতে বলবো কোনো একটা অ্যাটমে, ধরো আজকে আমি তোমাদেরকে বললাম অক্সিজেন বা ধরো সোডিয়াম, তো তোমরা আমাকে বললে স্যার তো 2881, তো তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে সোডিয়ামটা যে বলে দিচ্ছি আমরা, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যে বলে দিচ্ছি 281, তার মানে এটা দাঁড়াচ্ছে যে স্যার কে শেলে আছে দুটো ইলেকট্রন, এল শেলে আছে 8টা ইলেকট্রন, এম শেলে আছে একটা ইলেকট্রন। ধরো আজকে আমি আরমান্ডোকে জিজ্ঞেস করলাম যে আরমান্ডো আমাকে বলো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনকে, ও সুন্দর করে বলে দিল 2,8,1, বিকজ ওইটা শিখেছে ক্লাস 9-10-এ। কিন্তু আজ যদি আমি আরমান্ডোকে জিজ্ঞেস করি যে আরমান্ডো এই এল শেলে যে 8টা ইলেকট্রন রয়েছে, এটা তো কখনো পসিবল না, কারণ এল শেলে দুটো সাবশেল আমরা দেখতে পাচ্ছি, এটা 2s আর একটা 2p, তাহলে কটা ইলেকট্রন এই 2s সাবশেলে রয়েছে আর কটা ইলেকট্রন 2p সাবশেলে রয়েছে? বা ধরো একটু বড়োর কথা যদি বলি, ধরো বললাম আজকে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, হচ্ছে 2,8,7, তার মানে কেতে দুটো ইলেকট্রন, এলে 8টা ইলেকট্রন, এম এ 7টা ইলেকট্রন, এম এ থাকে তিনটে সাবশেল 3s, 3p, 3d, এই যে 7টা ইলেকট্রন রয়েছে এর মধ্যে 3s এ কটা, 3p তে কটা, 3d তে কটা, কিছুই তো বুঝতে পারছি না। সাবশেল ওয়াইজ তো দেওয়া নেই, স্পেসিফিকভাবে তো দেওয়া নেই, শুধু শেল ওয়াইজ দেওয়া রয়েছে। সো ফ্রম টুডে অনওয়ার্ডস উই হ্যাভ টু বি স্পেসিফিক অ্যাবাউট ইলেকট্রনিক কনফিগারেশন, মানে কোন ইলেকট্রন কোন সাবশেলে আছে উই হ্যাভ টু মেনশন দ্যাট অলসো। শুধুমাত্র বলে দিলাম সেকেন্ড শেল, ফোর্থ শেল, থার্ড শেল, ওসব চলবে না, যে স্যার কে শেলে আছে দুটো, এল শেলে আছে 8টা, এম শেলে আছে 7টা, চলবে না। উই হ্যাভ টু বি মোর স্পেসিফিক, এম শেলের কোন সাবশেলে কটা আছে সেটাও আমাদেরকে মেনশন করে দিতে হবে। যেমন ধরো আজকে আমি বললাম যে আরমান্ডো তোমার পকেটে তুমি আমার দুটো মোবাইল রেখে দাও, ঠিক আছে, ওর রাইট পকেটে ও দুটো মোবাইল রাখলো, ভালো কথা। এবার আমি বললাম আরমান্ডো আরেকটা মোবাইল রাখো, বলছে স্যার আর পারবো না, দুটো মোবাইল ম্যাক্সিমাম আমার এই জিন্সের পকেটে রাখা যাবে, তারপরে পকেটটা ছিঁড়ে যাবে, তার মানে ওই পকেটটাতে দুটোই ম্যাক্সিমাম মোবাইল রাখা যেতে পারে। তাই আজকে যদি আমরা এটা জেনে নিতে পারি যে কোনো একটা সাবশেল 4 রকমের হয়, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, কোন সাবশেলে কটা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্স টু ম্যাক্স, ম্যাক্সিমাম কটা ইলেকট্রন একটা সাবশেলে থাকতে পারে, সাবশেল ওয়াইজ যদি আমরা সেটা জেনে যেতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা করা অনেক ইজি হবে। যে স্যার এস সাবশেলে কটা ইলেকট্রন থাকে, পি সাবশেলে কটা ইলেকট্রন থাকে, ডি সাবশেলে কটা থাকে, এফ সাবশেলে কটা থাকে, যদি আমরা সাবশেল ওয়াইজ যদি এটা জেনে নিতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমরা সেটাই আগে দেখার চেষ্টা করি যে এস সাবশেল দেখতে কীরকম হয় আর এস সাবশেলে ইলেকট্রন কটা থাকতে পারে। সো লেখো বক্স ডায়াগ্রামস অফ, হেডিং দাও বক্স ডায়াগ্রামস অফ সাবশেলস, বক্স ডায়াগ্রামস অফ সাবশেলস, এগুলোকে বক্স ডায়াগ্রাম বলে, বক্স ডায়াগ্রামস অফ সাবশেল। ওকে, তো এই বক্স ডায়াগ্রাম বোঝাতে গিয়ে আমি তোমাদের কাছে একটা গল্প বলবো। কি গল্প? একটা, প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিই যে এটার সঙ্গে কোনো রিয়েলিটির কোনো মিল নেই, হ্যাঁ, এটা একটা জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, ইভেন আমার ফ্যামিলিও জয়েন্ট ফ্যামিলি, এটা একটা জয়েন্ট ফ্যামিলির গল্প। তো কীরকম গল্পটা? এই জয়েন্ট ফ্যামিলিতে এক বাবার 4টে ছেলে রয়েছে, ঠিক আছে, 4জন ছেলে রয়েছে, সবচেয়ে বড় যে, তারপর মেজো, সেজো আর ছোট, এক বাবার 4 ছেলে এরকম। এবার কি হয়, জয়েন্ট ফ্যামিলিতে একটা খুব ভালো জিনিস থাকে যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসঙ্গে ঘোরাফেরা করে, এটা চলে। কিন্তু অনেক সময় কি হয়, প্রত্যেকের তো টেস্ট সেম হয় না, কেউ বলে ধর আমি এইটা খাবো, কেউ বলে ওটা খাবো, তাতে অনেকের অসুবিধা হয়, কেউ বলে হ্যাঁ আজকে এটাই খেতে হবে, কেউ বলে আজকে বেগুন খেতে হবে। এই যে ক্যাচালটা বাজছে, তখন বাড়িতে বাড়িতে ক্যাচাল লেগে যায়, তখন লোকজন ঠিক করে না এভাবে থাকা চলছে না, একসঙ্গে খাওয়া দাওয়া চলবে না, একসঙ্গে থাকতে পারি কিন্তু সেপারেট হতে হবে আমাদেরকে খাওয়া দাওয়ার বিষয়। তখন এই বৃদ্ধ বাবা দেখলো যে বাড়িতে যদি ক্যাচাল লেগে যায় সেটা খুব খারাপ হবে ভাইয়ে ভাইয়ে, তার আগে ওদেরকে
ওদের ঘর ওয়াইজ সেপারেট করে দেওয়া হোক, প্রত্যেককে আলাদা আলাদা ঘর অ্যালোকেট করে দেওয়া হোক, ঠিক আছে? এবার ঘরের অ্যালোকেশনটা কীরকম হবে, যার ঠিক যতটা দরকার তাকে ঠিক ততটাই দেওয়া হবে, ফ্যামিলি মেম্বার যে কজন সেই অনুযায়ী ঘর দেওয়া হবে। এবং পলিসিটা এরকম, রুলটা এরকম করা হলো যে পার রুম, একটা রুমে দুজন করে মেম্বার থাকতে পারবে, তার বেশি নয়, কম থাকতে পারে, তার বেশি পারবে না। একটা রুমে দুজন মেম্বার, ঠিক আছে? মানে দুটো করে মেম্বারের জন্য একটা করে রুম অ্যালোকেট করা হবে। তো একদম যে ছোটো যে ছেলে, তাকে দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে? একদম যে ছোটো, তাকে দিয়ে আমি শুরু করছি। বেশ, সে বলল, এই আমার ফ্যামিলিতে মাত্র দুজন মেম্বার, আমার ফ্যামিলিতে মাত্র দুজন মেম্বার, তো দুজন মেম্বারের জন্য তো একটা রুমই যথেষ্ট, তাই না? দুজন মেম্বারের জন্য একটা রুমই যথেষ্ট, তাহলে এই জয়েন্ট ফ্যামিলিতে ওকে একটা রুম দিয়ে দেওয়া হলো। কার জন্য? এটাই ছোটো ছেলেটার জন্য। বলছে কারণ আমি আর আমার ওয়াইফ, তো দুজন এই ঘরটায় আরামসে আমরা থাকতে পারবো, তো ছোটোজন এই ঘরে চলে গেল, ওর সঙ্গে ওর ওয়াইফ। বেশ, এরপরে সেজো ভাই, ছোটোর থেকে ঠিক বড়, সে বলছে, এই আমার ফ্যামিলিতে একটু কম্পারেটিভলি বেশি মেম্বার, 6 জন। যে কেন এরকম 6 জন কেন? এই আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমি, ওয়াইফ, ছেলে, মেয়ে, শ্বশুর শাশুড়ি, 6 জন। তো আরমান্ডো, একটা রুমে দুজন মেম্বার থাকতে পারে, এখানে 6 জন মেম্বার রয়েছে, তাহলে কটা রুম অ্যালোকেট করতে হবে? ক্লিয়ারলি এখানে আমাদের 3টে রুম অ্যালোকেট করতে হবে। কার জন্য? এই সেজো ভাইয়ের জন্য 3টে রুম অ্যালোকেট করা হলো, ঠিক আছে? এক ঘরে সে আর তার ওয়াইফ, এক ঘরে ছেলে মেয়ে, আর এক ঘরে শ্বশুর শাশুড়ি। ভালো কথা, এরও হয়ে গেল। এরপরে এ আসছে, এ বলছে, এই আমার ফ্যামিলিতে 10 জন মেম্বার, 10 জন মেম্বার, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শালা শালি, আবার তার ছেলে মেয়ে, ঠিক আছে? 10 জন মেম্বার। 10 জন মেম্বারের জন্য কটা রুম অ্যালোকেট করতে হবে? একটা রুম মানে দুজন মেম্বার, মানে দুটো মেম্বার একটা রুমে থাকতে পারে, তাহলে 10টা মেম্বার কটায় থাকবে? 10/2, মানে 5টা রুম লাগবে এখানে। তো 5টা রুম অ্যালোকেট করা হলো, 5টা রুম অ্যালোকেট করা হলো। কার জন্য? এই মেজো ভাইয়ের জন্য। ওর ওয়াইফ, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ওর শালাশালি রয়েছে, আর তার ছেলে মেয়ে রয়েছে, 10 জন। তাহলে এই প্রথম যে ফ্যামিলিটা দিয়েছিলাম ওখানে কজন মেম্বার ছিল? 2 জন মেম্বার। তারপরেরটায় কজন মেম্বার? টোটাল 6 জন মেম্বার, 2 মেম্বার্স। পারলে এই ছবিটা তোমরা এঁকে রেখো, তোমাদের মনে থাকবে গল্পটা, আর এই গল্পটা যে জানবে তার কাছে কোয়ান্টাম মেকানিক্স কোনো ব্যাপারই নয়। এখানে 10 জন মেম্বার, এখানে 10 জন মেম্বার। আর লাস্ট যে বড় ভাই, সে একটু বেশি বড় সম্পত্তি করে, মানে সেই একটু বেশি ফ্যামিলি বড় করে ফেলেছে। সে বলছে আমার টোটাল 14 মেম্বার্স, 14 মেম্বার্স, ঠিক আছে? আমি, আমার ওয়াইফ, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শালা শালি, তার বাবা মা, কী সব নিয়ে চলে এসেছি জানি না, টোটাল 14 মেম্বার্স রয়েছে। তাহলে কটা রুম অ্যালোকেট করতে হবে ধ্রুবজ্যোতি? 7টা। 7টা। তাহলে এই ভাইটাকে 7টা রুম দেওয়া হলো। ঠিক আছে, 7 জন মেম্বার, আমি আর সরি 7 জন তো না, 14 মেম্বার্স। তাহলে আশা করি এই জয়েন্ট ফ্যামিলির গল্পটা এখানে তোমাদের ক্লিয়ার হলো, যে এখানে 4টে ভাই রয়েছে, রাইট? একজনের 2টো মেম্বার, এই যে প্রথম যাকে দেওয়া হয়েছিল তার মাত্র 2 জন মেম্বার, তারপরের জন্য 6 জন মেম্বার, তারপরের জন্য 10 জন মেম্বার, তারপরের জন্য 14 মেম্বার্স, রাইট? তো যার 2 জন মেম্বার তাকে মাত্র কটা রুম দেওয়া হয়েছে? একটা। যার 6 জন মেম্বার তাকে 3টে, যার 10 জন মেম্বার তাকে 5টা রুম, আর যার 14 মেম্বার তাকে 1 2 3 4 5 6 7 7টা রুম দেওয়া হয়েছে, রাইট? তাহলে এগুলোকে ব্র্যাকেটে লিখে রাখি এখানে, যে 1 রুম, 3 রুমস, 5 রুমস, আর 7 রুমস, ঠিক আছে? স্যার পড়ছি কেমিস্ট্রি, এখানে জয়েন্ট ফ্যামিলি সব কোত্থেকে চলে আসছে? আলতু ফালতু জিনিস নয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। যেটা বুঝে গেল
তার পরের পার্টটা স্মুথ হবে, কেউ আটকাতে পারবে না তাকে। চলো দেখা যাক পরের পার্টটা কি। এটা ঢুকে গেছে মাথায়, একদম সেম গল্প বলবো এবার। হ্যাঁ, এখানে রেখে দিলাম এটাকে, ফ্যামিলিটাকে। এই যে ছোট ভাই, এই যে ছোট যে মেম্বারটা, মানে ছোট যে বাড়ির ছোট যে ছেলে, তাকে বলা হয় হচ্ছে এস ফ্যামিলি। এটা হচ্ছে এস ফ্যামিলি। তার উপরের যে সেজো ভাই, সে হচ্ছে পি ফ্যামিলি। তার উপরে যে সে হচ্ছে ডি ফ্যামিলি। আর একদম উপরে যে সে হচ্ছে এফ ফ্যামিলি, মানে মানে হচ্ছে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। ইট মিনস এই এস, এই এস সাবশেলে, এস সাবশেলে থাকে দুজন মেম্বার, পি সাবশেলে থাকে তিনজন মেম্বার, ডি সাবশেলে থাকে 10জন মেম্বার, আর এফ সাবশেলে থাকে 14 মেম্বার্স। স্যার মেম্বারটা কি জিনিস? মেম্বার হচ্ছে ইলেকট্রনস। মেম্বার হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনস। ঠিক আছে? সো দিস ইজ এস সাবশেল, দিস ইজ এস সাবশেল, this is P subshell, this is D subshell, and this is F subshell, this is F subshell। ঠিক আছে? কি বলেছি? এখানে কজন মেম্বার থাকবে? এখানে থাকবে, দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরে দুজন করে মেম্বার থাকতে পারে। এখানে কটা রুম আছে? স্যার একটা রুম। এখানে কটা রুম? স্যার 3টে। এখানে স্যার 5টা। এখানে স্যার 7টা। প্রত্যেকটা রুমে দুজন করে মেম্বার। মেম্বার মানেই হলো, এখানে লিখে রাখছি, মেম্বার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে, মেম্বার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? আর স্যার এই যে রুম রুম বলছিলাম, রুম জিনিসটা কি? রুমকে এখানে বলা হয় হচ্ছে অরবিটাল। অরবিট নয় কিন্তু, অরবিট মানে শেপ, এটাকে বলা হয় অরবিটাল। অরবিটাল। তাহলে এই প্রত্যেকটা রুম হচ্ছে একটা করে অরবিটাল। তাহলে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এস সাবশেলে কটা অরবিটাল? স্যার একটাই অরবিটাল রয়েছে, একটা রুম মানে একটা অরবিটাল। পি সাবশেলে কটা রুম রয়েছে? স্যার 3টে রুম মানে 3টে অরবিটাল। ডি সাবশেলে কটা রুম রয়েছে? স্যার 5টা রুম মানে 5টা অরবিটাল। এফ সাবশেলে কটা রুম রয়েছে? স্যার 7টা রুম মানে 7টা অরবিটাল। 7 অরবিটালস আর দেয়ার। প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। যেরকম একটা রুমে দুটো করে মেম্বার থাকতে পারে, ওরকম প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তো আচ্ছা, ইলেকট্রন কি করে দেখানো হবে? ইলেকট্রন দেখানো হবে এইভাবে, একটা এদিকে মুখ করে রয়েছে, একটা এদিকে মুখ করে রয়েছে। আচ্ছা একটা কথা বলি, কিছু কিছু বইতে দেখবে ইলেকট্রন এভাবে দেখানো হয়েছে। এবার অনেক অনেক স্কুলের একটা ব্যাপার আছে, ওরা না এইরকম অ্যারোটা পছন্দ করে না, কারণও আছে এর একটা, ফুল অ্যারো দিতে না করে, ওই জন্য ওরা বলে এরকম দুটো দাগ দিয়ে, একটা এদিকে একটা এদিকে। আচ্ছা কেন এরকম দাগ হচ্ছে রিভার্সিবল সাইনের মতো, সেটা আমি বোঝাবো একটু বাদে, কোয়ান্টাম নাম্বার পড়লেই বোঝাতে পারবো যে কেন এরকম। কারণ যে দুটো ইলেকট্রন একটা রুমের মধ্যে থাকে, মানে এরকম হয় না অনেক সময়, ধরো একটা ছোটো খাটের মধ্যে দুজন শুয়েছে, তখন বলে না এই তুই ওদিকে মাথা কর আমি এদিকে মাথা করি, তাহলে অনেকটা জায়গা বেরোয়। সেরকমভাবে এই ইলেকট্রনটাকে ধরো এরকম বলা হয়েছে এই তুই এদিকে মাথা কর আমি এদিকে মাথা করি, এরমভাবে শুয়েছে এরা। ঠিক আছে? এখানে প্রত্যেকটা রুমে দুজন করে ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন, তো টোটাল 6টা ইলেকট্রন। এখানে প্রত্যেকটা রুমে দুটো করে মানে টোটাল 10টা ইলেকট্রন। 5টা রুম আছে, 5টা অরবিটাল আছে অ্যাকচুয়ালি, 5টা অরবিটাল মানে 10টা ইলেকট্রন। আর এফ সাবশেল কটা রুম? টোটাল 7টা রুম, মানে টোটাল 14 ইলেকট্রনস আর দেয়ার। আচ্ছা ওয়ান মোর থিং, এই যে ইলেকট্রন যে প্যাটার্নে আমি এখানে ফিল করছি সেটা কিন্তু একটু পরে বলবো, ছাড়ো এখন আপাতত শিখে রাখো। তাহলে এস সাবশেলে কটা অরবিটাল পরের দিন জিজ্ঞেস করবো, তা স্যার একটা অরবিটাল। পি সাবশেলে স্যার 3টে অরবিটাল। ডি সাবশেলে 5টা অরবিটাল। এফ সাবশেলে স্যার 7টা অরবিটাল। আচ্ছা একটা অরবিটাল মানে কটা ইলেকট্রন? স্যার একটা অরবিটাল মানে দুটো ইলেকট্রন। তাহলে এস সাবশেলে কটা ইলেকট্রন থাকতে পারে? স্যার দুটো। পি সাবশেলে কটা? স্যার 6টা ইলেকট্রন, ঠিক ডবল হবে। ডি সাবশেলে কটা ইলেকট্রন? স্যার 10টা হবে, 10টা ইলেকট্রন, 10 ইলেকট্রনস আর দেয়ার। আর এফ সাবশেলে স্যার 14 ইলেকট্রনস আর দেয়ার। চলো সুন্দর করে লিখে ফেলো নোট, প্রত্যেকটা জিনিস যেগুলো আমি এখানে আঁকবো বা লিখবো সব নোট করবে, আর ক্লাস হয়ে যাওয়া মাত্রই আমার কাছে নোটসটা পাঠাবে। একটু লম্বা হবে ক্লাসটা আজকের। স্ট্রাকচার অফ অ্যাটম আর বেশি দিন টানা যাবে না, শেষ করতে হবে এবার।
আই থিঙ্ক ইটস 4th ক্লাস বোধহয় এটা। আচ্ছা, তাহলে আমাকে বলো আরমান্ডো, এই সাবশেলের কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে কোন সাবশেলে কত? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকে বলো সাবশেলে কটা করে ইলেকট্রন থাকবে, ক্লিয়ার তো? এস এ 2টো, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, একটা অরবিটাল, 3টে অরবিটাল, 5টে অরবিটাল, 7টে অরবিটাল। প্রত্যেককে বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুভম ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এটা নোট করা হয়ে গেছে, মুছে দেবো? মুছে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, সো আমরা যেন কোনোভাবেই এটা না ভুলি যে স্যার এস সাবশেল মানে 2টো ইলেকট্রন, পি সাবশেল মানে 6টা ইলেকট্রন। আসলে ইলেকট্রনের আগেও আমাদের মাথায় আনতে হবে অরবিটালের কনসেপ্টটা। এই যে বক্স ডায়াগ্রামগুলো ছিল না, জাস্ট মানে তোমাদের যখনই আমি বলবো এস সাবশেল, তোমাদের মাথায় যেন এই পিকচারটা চলে আসে। পি সাবশেল মাথায় যেন এটা চলে আসে, ডি সাবশেল মাথায় যেন এটা চলে আসে, এফ সাবশেল যেন এটা চলে আসে। এইটা হচ্ছে তোমাদের আসতে হবে, ক্লিয়ার? ওকে, নাও মুছলাম। নাও উই আর টকিং অ্যাবাউট ইলেকট্রনিক কনফিগারেশন। এখন স্যার ছোটোবেলায় ইলেকট্রনিক কনফিগারেশন খুব ইজি ছিল আমাদের কাছে, কারণ জাস্ট শেল ওয়াইজ করে দিতে পারছিলাম, কিন্তু এখন তো আবার শেল ওয়াইজ করলে হবে না, ইউ হ্যাভ টু বি মোর স্পেসিফিক। কোন সাবশেলে কটা ইলেকট্রন আছে সেগুলো স্পেসিফাই করতে হবে, হ্যাঁ করতে হবে। তো ছেলে মেয়েদের মনে হতে থাকলো, আচ্ছা তার মানে স্যার শেল তো এই কটাই আছে, শেল তো এই কটাই আছে, 1 2 3 4 এরম চলতে থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে স্যার ওই সাবশেলে, যেমন এখানে আছে 1s, এখানে আছে 2s 2p, এখানে আছে 3s 3p 3d, এখানে আছে 4s 4p 4d, এখানে 4f, এরমভাবে চলছে। তো ছেলেমেয়েরা তখন মনে হলো আচ্ছা স্যার খুব একটা অসুবিধা নয়, বিকজ আমরা অলরেডি জেনে গেছি যে এসে থাকবে 2টো ইলেকট্রন, পিতে থাকবে 6টা ইলেকট্রন, ডিতে থাকবে 10টা ইলেকট্রন, আর এফে থাকবে 14টা ইলেকট্রন, মানে 14 ইলেকট্রনস। তো তাহলে স্যার তার মানে যখন ইলেকট্রন ফিল করবো আগে সেল ওয়াইজ বলতাম যে 1-এ আগে ঢুকবে, তারপর 2-তে, তারপর 3-তে, আর এখন এভাবে বলতে হবে যে আগে 1s-এ ঢুকবে, তারপরে 2s-এ, তারপরে 2p, তারপর 3s 3p 3d 4s 4p 4d 4f, এরভাবে চলতে থাকবে। হ্যাঁ স্যার, তাহলে তো হয়েই গেল, ইজিই তো আছে। কিরম ইজি? যেমন স্যার 1s, এস রয়েছে মানে এখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ঢুকবে, 2s, এস রয়েছে মানে 2টো ইলেকট্রন ঢুকবে, 2p, পি রয়েছে মানে 6টা ইলেকট্রন ঢুকবে, যা নিয়ম সেইভাবেই করছি আর কি। যেমন স্যার 3s আবার 2টো ঢুকবে, এস রয়েছে না, পি 3p রয়েছে আবার 6টা ইলেকট্রন, 3d মানে 10টা ইলেকট্রন, এইভাবে তার মানে স্যার সিরিয়ালি ঢুকতে থাকবে। কিন্তু লাইফটা এতটাও ইজি নয়, এতটা ইজি হয়ে গেলে তো আমাদের খেলা হয়েই যেত, এতটা ইজি নয়। দেখা যাচ্ছে অনেক সময় 1s ঢুকলো, 2s ঢুকলো, 2p ঢুকলো, 3s ঢুকলো, 3p ঢুকলো, 3dতে না ঢুকে আগে 4s-এ ঢুকে গেল, 4s-এর পরে 3dতে এলো, 3dর পরে 4p 4d, এভাবে করতে করতে কখন আগে 5s-এ ঢুকে গেল। তার মানে স্যার এটা সিরিয়ালি হচ্ছে না, না স্যার সিরিয়ালি হচ্ছে না, কিরকম একটা র্যান্ডাম অ্যারেঞ্জমেন্টে যেন এই ব্যাপারটা হচ্ছে, অদ্ভুত একটা র্যান্ডাম অ্যারেঞ্জমেন্টকে ফলো করে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে। আগে 1s 2s 2p 3s, কখন কোথায় ঢুকছে কেউ আমরা বলতে পারছি না। স্যার ক্যাচাল হয়ে গেল তো, কি করে আমরা বুঝবো যে কখন কোথায় ঢুকছে? এই কখন কোথায় ঢুকছে এই অর্ডারটা মনে রাখার জন্য আউফবাউ বলে একজন বিজ্ঞানী এলো, যে প্রথম আমাদের এই কথাটা বললো যে ইলেকট্রন সবচেয়ে লোয়ার এনার্জি লেভেলে আস্তে আস্তে ভরবে, তারপর হায়ার এনার্জি লেভেলে আস্তে আস্তে যাবে।
আজকে আমরা যদি দাঁড়িয়ে থাকতাম ওই লোকটার সামনে, তাহলে লোকটাকে বলতাম দাদা আপনি জ্ঞান দেবেন না, কারণ আপনার যখন মানে আমরা জন্মানোর পর থেকেই জানি যে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেলে ভরে। তো এই স্টেটমেন্টটা আপনার দেওয়ার কোনো দরকার নেই, আপনি বরঞ্চ বলুন যে স্পেসিফিক হওয়ার জন্য মানে সাবশেল ওয়াইজ স্পেসিফিক হওয়ার জন্য অর্ডারটা আমরা কী করে মনে রাখবো। তো সেটার জন্য আমরা যেরকম পরীক্ষায় অ্যান্সার মনে রাখার জন্য বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করি, ভীষণ শর্ট ট্রিক ইউজ করি, সেরকমভাবে আউফবাউ আমাদেরকে একটা শর্ট ট্রিক দিয়ে গেছে। আচ্ছা, বিফোর গোয়িং ইন টু আউফবাউস প্রিন্সিপাল আমি তোমাদের বলি যে কোয়ান্টাম মেকানিক্স যেটা পড়ছি, হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স যেটা পড়ছি, এই যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, স্যার আমরা তো স্ট্রাকচার অফ অ্যাটম পড়ছি, এখানে কোয়ান্টাম মেকানিক্স কী হচ্ছে? অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্স যে মেকানিক্স যে পার্টটা, হ্যাঁ তো এটা হচ্ছে টোটালি পার্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। লোকজন বলে, কেউ বলে স্যার অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম, যেমন তোমরা যদি ওই ওয়েব সিরিজ যদি তোমরা দেখো, ওয়েব সিরিজ টিভিএফের একটা খুব ফেমাস ওয়েব সিরিজ আছে কোটা ফ্যাক্টরি, হ্যাঁ তোমরা হয়তো কেউ কেউ দেখেছো। কোটা ফ্যাক্টরি ইজ রিলেটেড টু প্রিপারেশন ফর আইআইটি, তাই তো? তো ওখানে একটা ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা খুব মানে বলছিল, মানে এই ভিডিওটা তোমরা ফেসবুক অ্যান্ড অল দ্যাট মানে সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাবে, ইউটিউব খুললেই, যে একটা কমপ্লেন আছে ওর, ঠিক আছে, যে আই হোপ তোমরা দেখেছো জিনিসটা, যে ওর বক্তব্যটা কি, যে প্রথমে পড়াচ্ছে থমসন প্লান্স পুডিং মডেল, তারপরে পড়াচ্ছে ডাল্টনস মডেল, ডাল্টনস মডেলের পরে পড়ালো রাদারফোর্ড মডেল, তারপরে বোর্স মডেল, হাইজেনবার্গস মডেল, শ্রোডিঞ্জার্স মডেল, সোমারফিল্ডস মডেল, পড়িয়েই যাচ্ছে, একটার পর একটা লিমিটেশন, ঠিক আছে? তো মানে ওর কেমিস্ট্রি অপছন্দ হতো এই কারণের জন্য, যে এত এক্সেপশন একটার পর একটা শুধু আসছে, শুধু মডিফিকেশন হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ এটা কেমিস্ট্রি নয়, আবার এটা ফিজিক্সও নয়, কোয়ান্টাম মেকানিক্স ইটসেলফ আ পার্ট। তো এই স্ট্রাকচার অফ অ্যাটম কেমিস্ট্রি বা ফিজিক্সের নয়, এটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট, ইটসেলফ একটা বড় লার্জ একটা রিজিয়ান। এবার এই যে কনসেপ্টটা অনেকের মনে আসে, যদি তোমরা কখনো সিরিজটা দেখো বুঝতে পারবে, নিশ্চয়ই দেখেছো তোমরা, যে এই যে কথাটা, যে প্রথমে থমসন প্লাম পুডিং মডেল পড়াচ্ছে, তারপরে ডাল্টনস মডেল পড়াচ্ছে, তারপরে রাদারফোর্ডস মডেল পড়াচ্ছে, বোর্স মডেল পড়াচ্ছে, বলছে যে আরে ভাই আগে ঠিকঠাক বসে বানিয়ে নাও তারপরে আমাদের পড়াও না, রোজ এটা পড়াচ্ছ তারপরে বলছো এটা ভুল। যেমন আমি তোমাদেরকে রাদারফোর্ড পড়ালাম, পড়ানোর পরেই বললাম রাদারফোর্ডের লিমিটেশন, বোর পড়ালাম, বোরের লিমিটেশন। তাহলে এত যখন লিমিটেশন আছে তাহলে আমরা পড়ছি কেন? যেমন দেখো বোরের লিমিটেশন কী ছিল, বোর শুধু সার্কুলার অরবিট নিয়ে কথা বলেছিল, সোমারফিল্ড এসে বলে গেল যে না সার্কুলার অরবিট শুধু হয় না, অরবিট ইলেপটিক্যাল হয়। তো এতই যখন ওদের লিমিটেশন, তাহলে একবারে যে ফাইনাল থিওরি যেটা ইমপ্লিমেন্ট হয়েছে ওটাই পড়াও না, এই ভুলগুলো পড়াচ্ছ কেন? বিকজ অ্যাকচুয়ালি তোমাদের যদি আজকে প্রথমেই আমি বলে দিই যে শোনো, ধরো আজকে তোমাদেরকে বললাম যে দেখো দিস ইজ দ্য অ্যাটমিক স্ট্রাকচার, কীরকম ডেল্টা স্কোয়ার পাই বাই ডেল্টা এক্স স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়ালস টু 0। ঘাবড়ানোর কোনো দরকার নেই, দেখে মনে হচ্ছে তো উর্দু লিখেছি, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে লিখছি যে কি বলতে চাইছি আমি। এটা হচ্ছে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন, একটা বড় পার্ট এই চ্যাপ্টারের, শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন, যেটা নিয়ে প্রচুর লোক পড়াশোনা করেছে। তোমাদের বললাম এই নাও, এই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার অফ মডেল, স্ট্রাকচার অফ অ্যাটম মানে অ্যাটমিক মডেলের ম্যাথমেটিক্যাল ফর্ম, নাও পড়ে নাও, ফাইনাল থিওরি। কিছু বুঝতে পারবে তোমরা? পারবে না, তোমাদের চোখে এটা এখন মানে মনে হচ্ছে উর্দু লিখেছি আমি, প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারছো না এটা কি, আঁকা বাঁকা কি সব করে দিয়েছি আমি, এটা হচ্ছে উর্দু। তার মানে প্রথমেই একটা ছেলে এবিসিডি না শিখে যদি বলে আমি শেক্সপিয়ারের ড্রামা পড়বো, তাহলে সেটা পসিবল নয়। তার জন্য প্রত্যেকটা জিনিস শেখার একটা নিয়ম থাকে, একদম বেসিক থেকে শিখতে হয়, মানে একদম প্রথমে কে কী নলেজ কনসেপ্ট এনেছিল, তারপর সেটা কেন ভুল হলো, তারপর সেটাকে কী করে মডিফাই করা হলো, আবার সেটাতে কী ভুল পাওয়া গেল, এইভাবে স্টেপ ওয়াইজ না পড়লে কোনোদিন কোনো সায়েন্সের পড়া হয় না। হোয়াটএভার। তো কোয়ান্টাম মেকানিক্স আমরা পড়ছি, কোয়ান্টাম মেকানিক্সের 4টে বেসিক ল আছে, যেই 4টে কোনো পার্টিকেল যখন এই 4টে বেসিক লকে মেনে চলবে তখন সেটাকে বলা হবে হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল, আদারওয়াইজ কোয়ান্টাম পার্টিকেল বলা হবে না। যেমন নাম্বার 1 হচ্ছে আউফবাউস প্রিন্সিপাল, স্পেলিংটা কি AUFBAUS অ্যাপোস্ট্রফি এস, আউফবাউস প্রিন্সিপাল। নাম্বার 2 হচ্ছে হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল। হুন্ডস, এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে ওই যে ইলেকট্রনগুলোকে যেভাবে ফিল করছি প্যাটার্নটা একটু ভুল আছে, তো হুন্ডস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল যখন পড়াবো বা রুল যখন পড়াবো তখন বোঝাবো যে ওটা কেন ভুল।
Pauli's exclusion principle. Exclusion. Pauli's exclusion principle. বিলিভ মি, তোমাদের যা পড়া হয়ে গেছে অলরেডি আজকে, এই চারটে তোমরা হেসে খেলে বুঝতে পারবে। আর লাস্ট হচ্ছে ডি ব্রগলিস হাইপোথিসিস। মনে আছে ধ্রুবজ্যোতি, আমি প্রথম দিন বলছিলাম যে ওই ওয়েভের ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, এগুলো তোমাদের পড়াবো। এই ডি ব্রগলিস হাইপোথিসিস যখন করাবো তখন ওটা তোমাদেরকে পড়াতে হবে। কোনো একটা পার্টিকেল, র্যান্ডাম পার্টিকেল যদি এই চারটে প্রিন্সিপাল বা চারটে লকে মেনটেন করে বা স্যাটিসফাই করে, দেন অনলি ওই পার্টিকেলটাকে বলা হবে কোয়ান্টাম পার্টিকেল, আদারওয়াইজ ওটা কোয়ান্টাম পার্টিকেল নয়। লিখে ফেলো, আউফবাউস প্রিন্সিপাল, হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আর ডি ব্রগলিস হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে আউফবাউস প্রিন্সিপাল দিয়ে। স্যার আউফবাউ প্রিন্সিপাল কী কাজে লাগে? ছোটোবেলায় যখন ইলেকট্রনিক কনফিগারেশন করেছি 2,8 2,8,1 এরভাবে, সেটা এখন পসিবল নয়, কারণ আমাদের এখন সাবশেল তৈরি হয়ে গেছে। সো উই হ্যাভ টু বি মোর স্পেসিফিক যে কোন ইলেকট্রন কোন সাবশেলে বসছে। আউফবাউস প্রিন্সিপাল ছাড়া আমরা এটা কোনোদিন বলতেই পারতাম না, কারণ আমি কি বললাম, যে ইলেকট্রনগুলো ওরকম একদম সিরিয়ালি বসছে না, যে 1s 2s 2p 3s 3p, তারপরে গন্ডগোল হয়ে যাচ্ছে। 3p অবধি ঠিকঠাক ছিল, 3pর পর থেকে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো স্যার এই অর্ডারটাকে আমরা মনে রাখবো কী করে, বুঝবো কী করে যে 3pর পরে কোন সাবশেলে যাবে? সেটার জন্যই আউফবাউ তোমাদেরকে হেল্প করেছে। বাট আউফবাউ প্রিন্সিপালের একটা স্টেটমেন্ট আছে যেটা তোমাদেরকে আগে পড়তে হবে, যে আউফবাউ বললো যে ইলেকট্রন প্রথমে লোয়ার এনার্জি লেভেলে বসবে, তারপরে সাকসেসিভলি আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেলে যাবে। একটা মিনিট, এটা ফোন করে নিই। সাকসেসিভলি হায়ার এনার্জি লেভেলে যাবে, ঠিক আছে? তো এখন বক্তব্য হচ্ছে, এটা তো আমরা অলরেডি একবার পড়েছি, তো সেটাকে আবার নতুন করে বলার কি দরকার আছে? কারণ ছোটোবেলা থেকে আমরা পড়েছি যে লোয়ার এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে ইলেকট্রনগুলো হায়ার এনার্জি লেভেলের দিকে মুভ করে, মানে লোয়ার এনার্জি লেভেলটা পুরোটা ভরবে, তারপর হায়ার এনার্জি লেভেল, ঠিক আছে? তো আচ্ছা, তো হেডিং দাও আউফবাউস প্রিন্সিপাল, দিয়ে লেখো স্টেটমেন্ট। আউফবাউস প্রিন্সিপাল দিয়ে লেখো স্টেটমেন্ট। আউফবাউস প্রিন্সিপাল দিয়ে লেখো স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্টটা লেখো আগে, পরের দিন এগুলো আমি সব জিজ্ঞেস করবো, কোনো চিন্তা নেই। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ একটু বলে রাখছি আগে থেকেই, যে তোমরা প্রত্যেকে খুব ভালো পড়াশোনা করো, আমি লক্ষ্য করেছি, পড়া জিজ্ঞেস করলে পারো। আমি এই একই জিনিস পরের দিনও এক্সপেক্ট করবো তোমাদের থেকে, কারণ আজকে যে পড়াটা, বুঝতেই পারছো, প্রচণ্ড কনসেপ্টের পড়া, আর পড়াতে এগুলো একটু অসুবিধা হয়। তো আমার আর কিছু চাই না, শুধু এইটুকুই তোমাদের থেকে আমার এক্সপেকটেশন, যে পড়াটা রোজ করে রাখবে। তো পড়াটা যদি আমি নেক্সট দিন না পাই, তো আমাকে ডিসিশন নিতে হবে কিছু, এবং সেটা আমি নিতে পারি, আমি ভাববো না তার আগে দুবারও, কিন্তু পড়ে রাখবে যেন নিতে না হয়। বিকজ আমি তোমার থেকে এক্সপেকটেশন আছে তোমরা পড়বে, কিন্তু জেনারেলি এই ধরনের টপিক দু একটা, যেমন রাদারফোর্ড বোর্ড তোমরা না পড়তে পারো, আমাকে বলতে পারো স্যার ঠিক পড়াটা হয়নি, আলাদা ব্যাপার। কিন্তু এই যে টপিকগুলো যেগুলো 11-এর কোর পার্ট, চিৎকার করে পড়িয়ে দেওয়ার পরে যদি না পাই, তখন আলাদা ব্যাপার হবে। হোয়াট এভার, স্টেটমেন্ট লেখো। ইট স্টেটস দ্যাট ইলেকট্রন আর অ্যাডেড, স্টেটমেন্ট লিখছি, ইট স্টেটস দ্যাট ইলেকট্রনস আর অ্যাডেড progressively to the various orbitals. It states that electrons are added progressively to the various orbitals, progressively to the various orbitals in the order of increasing energy, in the order of increasing energy, starting with
দ্য অরবিটাল উইথ লোয়েস্ট এনার্জি। কী বললো তাহলে? বলছে ইট স্টেটস দ্যাট ইলেকট্রনস আর অ্যাডেড প্রোগ্রেসিভলি টু দ্য ভেরিয়াস অরবিটালস ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি। মানে ইনক্রিজিং এনার্জি মানে কি? লোয়ার এনার্জি লেভেল থেকে আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেলের দিকে অ্যাপ্রোচ করছে, ফিল করতে থাকছে। প্রথমে লোয়ার এনার্জি লেভেলটা পুরোটা ফিল্ড হবে, তারপর আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেল থেকে মুভ করবে, স্টার্টিং উইথ দ্য অরবিটাল উইথ লোয়েস্ট এনার্জি। তো সেই ইলেকট্রনিক কনফিগারেশনের অর্ডারটা অনেকটা এরকম, বলে রাখছি আগে থেকে, অর্ডারটা এরকম অর্ডার। আচ্ছা, তো পরের দিন স্টেটমেন্ট, কাউকে একটা স্টেটমেন্ট জিজ্ঞেস করবো আর কাউকে এই অর্ডারটা জিজ্ঞেস করবো। এই অর্ডারটা নেক্সট ক্লাসের মধ্যে এনিহাও রেডি করতে হবে, কারণ তোমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা আছে যারা হয়তো ভালো পড়েছে, ভালো মার্কস পেয়েছে, বাট এই অর্ডারটা মুখস্থ করতে পারেনি বলে তাদের মাস পার্ট নাম্বার কাটা গেছে। তারা এখনও কেমিস্ট্রিতে তোতলায়, কারণ তারা এই ছোট্ট অর্ডারটাকে মুখস্থ করতে পারেনি। হয়তো ওদের পড়তে 5 মিনিট লাগতো, কিন্তু রিল্যাক্টেন্সির জন্য পড়েনি। আই হোপ তোমরা সেটা করবে না। তো অর্ডারটা লিখে ফেলো। অর্ডারটা কীরকম আছে? 1s লেস দ্যান 2s। স্যার লেস দ্যান কেন বলছি? মানে 1s হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, তারপর আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেলের দিকে যাচ্ছি। 1s, 2s লেস দ্যান 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, এরকম চলতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে? তোমরা যদি এত অবধিও এখন মুখস্থ করো 6s অবধি, তোমাদের পক্ষে যথেষ্ট সেটা। কিন্তু প্রবলেমটা কোথায় হয় বলো তো? দেখো, এত অবধি ঠিক ছিল, 1-এ একটাই তাই 1s, 2-তে দুটো তাই 2s 2p, 3-তে 3s 3p, 3d না হয়ে গেল 4s। বেশ, একটা এক্সেপশন মানা যায়, 3p 4s 3d, 4pর পরে হওয়া হচ্ছিল 4d, হয়ে গেল 5s। তো এই যে মাঝখানে মাঝখানে গ্লিচগুলো হচ্ছে না, এগুলোকেই আমরা মেনে নিতে পারছি না বা মনে রাখতে পারছি না, এগুলোই আমাদের কাছে অসুবিধা হয়ে যাচ্ছে। বাট যাই হোক, এনিহাও তোমাদের এই অর্ডার মুখস্থ করতেই হবে। আউফবাউ একটা ছোটো ট্রিক বলে দিয়ে গেছে, সেই ট্রিকটা আমি তোমাদের এখন শেখাবো, বাট আলটিমেটলি এই ট্রিকটা কিন্তু আমি মানবো না। পরের দিন তোমাদের যখন জিজ্ঞেস করবো, মুখস্থ বলতে হবে। স্যার 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এইভাবে যদি মুখস্থ করো না, আমি বলছি কেমিস্ট্রি তোমাদেরকে আটকাতে পারবে না। এইভাবে যদি মুখস্থ করো, জাস্ট অনলি দিস সিঙ্গেল অর্ডার। স্টেটমেন্টে তো মুখস্থের কিছু নেই, স্টেটমেন্ট তো সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো যে লোয়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রন ফিল হতে হতে হায়ার এনার্জি লেভেলে যাবে। বাট এই অর্ডারটা তো নতুন, এটা মুখস্থ হবে। পরের দিন যখন জিজ্ঞেস করবো যে ধ্রুবজ্যোতি বলো অর্ডারটা, শালিনী বলো অর্ডারটা, স্যার 1s 2s 2p 3s 3p 4s 3d, এই স্পেসে বলতে হবে। এই পেসটা তোমাদের মেনটেন করতে হবে, এই স্পিড, এই পেসটা তোমাদের মেনটেন করতে হবে, তবে কাজ করতে পারবে। আর বলার সময় যদি স্যার এরকম হয়ে যায়, স্যার 1s 2s তারপরে মনে পড়ছে না, আবার অনেকে বলে স্যার দাঁড়া মুখস্থ বলতে পারবো না কিন্তু লিখে দিতে পারবো, ওরম বললে হবে না। মুখের গোড়ায় থাকতে হবে, স্যার 1s 2s 2p 3s 3p 4s 3d এরমভাবে বলতে হবে, তবে তোমাদের কাজে লাগবে জিনিসটা। আদারওয়াইজ পরীক্ষার হলে তোমরা পাজলড হয়ে যাবে। বেশ, অনেক কিছু তো হলো। এবার স্যার একটু বলো, সবই তো বললে যে আমাদের আউফবাউ কী এমন ট্রিক দিয়ে গেছে। আউফবাউয়ের ট্রিকটা দেখে তোমরা খুব মজা পেয়ে যাবে, বাট মজা পেলে চলবে না, কারণ আলটিমেটলি তোমাদেরকে ওই প্রসেসেই করতে হবে, মুখস্থ প্রসেস। তো আউফবাউ কী বলেছে? আমি কী বলেছি? ফার্স্ট সেলে থাকে দুটো, একটা সাবশেল দ্যাট ইজ 1s, সেকেন্ড সেলে দুটো 2s 2p, থার্ড সেলে 3s 3p 3d, তার মানে একটা একটা করে বাড়ে, রাইট? প্রথম সেলে একটা s, তারপরে সেলে sp, তারপরটা spd। তো উনি, আচ্ছা একটু দেখে নাও তারপরে এটা লিখবে, নইলে ভুল হয়ে যেতে পারে। এই পার্টটি একটু দেখে নাও তারপরে লিখো। উনি এভাবে লিখলেন 1s, তারপরের লাইনে লিখলেন 2s 2p, তারপরের লাইনে লিখলেন 3s 3p 3d, তারপরের লাইন ঠিক নিচে নিচে তারপরের লাইনে লিখলেন 4s 4p 4d 4f। অনেকে বলে ও স্যার তারপরে তাহলে 5sটা তো 5খানা হবে, 5টা তো 5খানা হবে, কিন্তু f এর পরে তো আর তৈরি হয়নি, কী করা যাবে? তাহলে 5s 5p 5d 5f, f এর পরে তৈরি হয়নি। 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f, এরমভাবে চলতে থাকে। এরপর আর 8টা আর করলাম না, ঠিক আছে? তারপরে কি করলেন? তারপরে ডায়াগোনাল লাইন টানতে আরম্ভ করলেন, প্যারালাল করে, ঠিক? হ্যাঁ, যা ইচ্ছা তা কিন্তু করলে হবে না।
এখানে একটা করে অ্যারো মেরে রেখেছি। অ্যারো কেন রাখছি? ডিরেকশনটা বোঝানোর জন্য যে আমরা উপর থেকে নিচের দিকে নামছি। উপর থেকে নিচ মানে এই ডিরেকশনে নামছি সেটা বোঝানোর জন্য। তো একটা একটা করে অ্যারো আগে চুজ করবে, ঠিক আছে? আমি প্রথম অ্যারোটাকে চুজ করলাম। এই প্রথম অ্যারোটার মধ্যে কে রয়েছে? এই প্রথম অ্যারোটায় রয়েছে 1s। সেগুলোকে গোল করে রাখি। ওয়েট, তোমাদেরও কি গোল করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যে গোল করতে হবে না, গোল টোল করতে গেলে নোংরা হয়ে যাবে, ছাড়ো, দরকার নেই। ফার্স্ট অ্যারোটায় রয়েছে 1s, লিখছি 1s। এই অ্যারোতে আর কেউ আছে? না। এবার এই অ্যারোতে চলে এলাম, কে রয়েছে? শুধু 2s, লেস দেন। পরে অ্যারোতে কে রয়েছে? দেখো আমি এদিক থেকে আসছি, তাই আগে কে পড়েছে? 2p। কারণ অনেকে কনফিউজ হতে পারে, স্যার এই অ্যারোতে তো দুখানা আছে, 2p আছে আর 3s আছে, কোনটাকে আগে লিখবো? আমরা এদিকে অ্যারো দিয়েছি মানে এদিক থেকে নামছি, তাহলে যেটা আগে আসবে সেটাকে আগে লিখবো। তাহলে 2pটা আগে লিখবো, তারপরে 3s, তারপরে এই অ্যারোটা 3p আর 4s, তারপরে এই অ্যারোটা 3d 4p 5s, 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, এই যে 4d 5p 6s, তারপরে 4f 5d 4f 5d 6p 7s, তারপরে এইটা 5f 6d 7p। এরপরে প্রবলেমটা কী হয় জানো? অনেকে বলে এই তো স্যার 7pর পরে এই লাইনটা হবে 6f, কিন্তু লোকজন ভুলে যায় যে যদি এইটাকে মানে আরও যদি আমরা লিখতাম তাহলে এখানে 8sটাকে এই লাইনটা ক্রস করতো, তাহলে 7pর পরে কিন্তু 8s হবে, তারপরে 6fটা লেখা উচিত। তাই যেহেতু আমি 8 শেলটাকে আর লিখিই নি, তাই 7pর পরে আমি আর কন্টিনিউ করছি না, এত অবধি থাক। এই 7pটাই লাস্ট লিখলাম, এইগুলোকে আর নিচ্ছি না ওই জন্য। কারণ কি বললাম, কারণ 7pর নিচে এখানে আবার 8s হওয়া উচিত ছিল, 8s, কিন্তু আর তো লিখিনি আমি। তাই কেউ যদি 7pর পরে 6f লিখে দেয় সেটা কিন্তু ভুল হয়ে যাবে, সেই জন্য আমি আর লিখছি না। তো দেখো এই যে অর্ডারটা লিখেছিলাম সেটাই কিন্তু আমাদের এসছে, দেখো লক্ষ্য করে দেখো কোনো ভুল নেই। কিন্তু এটা আমি এখানে মুখস্থ লিখেছিলাম, আর এটা আমি এখান থেকে আউটবাউয়ের ট্রিকটা থেকে বার করলাম। 1s 2s 2p 3s 3p। এবার লোকজনের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, ও স্যার মুখস্থ করবো কেন? তাহলে মুখস্থ করবো কেন? তাহলে পরীক্ষার হলে এভাবে বানিয়ে নিয়ে তারপরে করব, বেলা খাবার হয়ে যাবে। এটা 9-10 নয়, নাম্বার অফ কোশ্চেন প্রচুর থাকবে, বেলা খাবার হয়ে যাবে এরমভাবে করতে গেলে। সো নেক্সট দিনের মধ্যে যেন মুখস্থ থাকে, নেক্সট দিন যেন আমি পড়া জিজ্ঞেস করতে গিয়ে কেউকে না দেখি যে কেউ আটকাচ্ছ বা স্যার পড়া হয়নি, যেন না শুনতে হয় আমাকে। বাট আমি জানি তোমরা করবে। হয়ে গেছে এত অবধি? এই অর্ডারটা লেখা হয়ে গেলে বলবে আমাকে প্রত্যেকে। আর যদি কারো এখানে কনফিউশন থাকে যে স্যার কী করে অর্ডারটা হলো বুঝতে পারছি না, সে আমাকে বলতে পারো। সো এটা হচ্ছে ইলেকট্রন ফিলিংয়ের অর্ডার, যে ইলেকট্রন সবচেয়ে আগে ঢুকবে 1s-এ, তারপরে 2s-এ, 2p-তে, 3s-এ, 3p-তে, তারপরে 4s হয়ে গেল, তারপর 3d। এখন স্যার 4sটা আগে এলো কেন, 3dটা পরে এলো কেন? আরে এই ডায়াগ্রাম অনুযায়ী এসছে। তো সত্যি কথা বলতে তোমরা যদি আজকে আমাকে জিজ্ঞেস করো না যে স্যার এই অর্ডারে 3pর পরে তো 3d আসতে পারতো, 4s কেন আসছে? তো অনেককেই দেখেছি এটার অ্যান্সারটা এটা বলে অ্যাভয়েড করে যায়, আরে আউটবাউ ডায়াগ্রাম বানিয়ে দিয়েছে, ওনার ডায়াগ্রাম অনুযায়ী এটা এসছে। কিন্তু আউটবাউ ডায়াগ্রামটা বানিয়েছে কী করে? উনি তো একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই করেছেন, তাই না? কিন্তু 4sটা এনার্জি লেভেলটা কেন 3d থেকে কম হলো সেটা তো একটা এক্সপ্লেনেশন থাকবে, আউটবাউ কেন করেছেন এই কাজটা, সেটার এক্সপ্লেনেশন পড়তে গেলে, জানতে গেলে আমাদের কোয়ান্টাম নাম্বার পড়তে হবে। কোয়ান্টাম নাম্বার পড়িয়ে তোমাদের এটা শেখাবো আমি, কোনো চিন্তা নেই, হবে হবে হবে। চলো নোট করা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। প্রত্যেকের হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 5 জন পড়ছো, যেই মোমেন্টের পরে তোমাদের মনে হবে স্যার আর ব্রেন নিতে পারছে না, মাথার উপর দিয়ে বেরোচ্ছে, ডোন্ট হেজিটেট, আমাকে বলবে, ঠিক আছে? ফ্রিলি বলবে। কিন্তু এরকম যেন না হয় যে স্যার বুঝতে পারিনি কিন্তু পড়ে নিয়েছি, এরকম যেন না হয়, কারণ এটা খুব ডিটেলড পড়াশোনা, আর মানে কষ্ট হচ্ছে পড়াতে, লিথিয়ালি বলতে গেলে অনলাইনে পড়ানোটা অনেক চাপ, চিৎকার করি আমি এমনিতেই, খুব চিৎকার করে করে পড়াই, তো প্রবলেম হচ্ছে। যদি তোমাদের কখনও গিয়ে মনে হয় যে স্যার আর মাথায় ঢুকছে না, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি ওখানেই স্টপ করে দেবো। বাট যদি মনে হয় স্যার ইন্টারেস্টিং আছে, মাথায় ঢুকছে, তাহলে করবে। কিন্তু এই টপিক যেন কখনও এরকম না হয় যে স্যার বুঝতে পারছি না তাও পড়ে যাচ্ছি, তাহলে ক্ষতি হবে। ওয়েল,
স্যার এটা তো অর্ডার তো আমাদের হয়ে গেল, অর্ডার তো আজকে আমাদের মুখস্থ হবে না স্যার, আজকে সাইডে এটা রাখা থাকুক, আজকে অর্ডারটা সাইডে রাখা থাকুক, রেখে আমরা এটাকে অ্যাপ্লাই করি, পরের দিন আমরা এটাকে মুখস্থ করে নেব। ওকে, তাহলে এই অর্ডারটা আমার সাইড দিয়ে রাখা থাকলো, আমি এই জায়গায় মুছলাম, আউফবাউয়ের এই ব্যাপারটাকে আমি এখন এখান থেকে মুছলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের এটা দেখাবো যে এই অর্ডারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি ফর দ্য কনফিগারেশন ফর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন ফিলিং প্রসেসটার জন্য এই অর্ডারটাকে আমরা কী করে কাজে লাগাতে পারি সেটা আমি এখন দেখাবো তোমাদেরকে। তো এটা একদম উপর দিয়ে আমরা রাখা থাকুক। ওকে, শোনাও স্যার ইলেকট্রনিক কনফিগারেশন করবো। আচ্ছা, আরেকটা কাজ, তোমাদের টাস্কগুলো আমি একটু মনে করে দিচ্ছি। ঠিক আছে, এটা তো টাস্ক অলরেডি বলে দিলাম যে আউফবাউয়ের স্টেটমেন্ট অ্যান্ড অল দ্যাট, আজকে যা যা পড়েছি সবই পরের দিন পড়া ধরবো, তবেই নেক্সট পড়া এগোবো। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে তোমাদের বাড়িতে আশা করি সবার পিরিয়ডিক টেবিল আছে, যদি নাও থাকে তোমাদের যে বইগুলো আছে কেমিস্ট্রি সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তাও যদি না থাকে, যদি কারোর বই না থাকে ইনফ্যাক্ট এই মুহূর্তে, তাহলে তোমাদের কাছে পিরিয়ডিক টেবিল থাকবে আশা করি, ওই নেট থেকে নামিয়ে নেবে। ওইটা আমি দেখাচ্ছি। পিরিয়ডিক টেবিল মানে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটা নয়, মডার্ন পিরিয়ডিক টেবিলটা, একই জিনিস যদিও, একই জিনিস যদিও, এই যে এইটা, দিস ওয়ান, এইটা, এই দেখো বাইজুসের প্রমোশন করছি, তো এইটা তোমরা মুখস্থ করবে। এখন স্যার মুখস্থ মানেটা কি? মুখস্থ মানে হচ্ছে, দেখো পিরিয়ড টেবিলের চ্যাপ্টার যখন তোমাদেরকে পড়াবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। পিরিয়ড টেবিলে দুটো জিনিস থাকে, একটা থাকে পিরিয়ড, একটা থাকে গ্রুপ। এই রোগুলোকে বলা হয় পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড অ্যান্ড সেভেন্থ পিরিয়ড। স্যার এটা কি? এটা এখন আপাতত জানতে হবে না, এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস, এটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ, এটা অ্যাক্টিনাইট সিরিজ, যখন পড়াবো তখন বোঝাবো। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ফোর্থ পিরিয়ড অবধি মুখস্থ করবে, মানে তোমাদের পড়া হচ্ছে নেক্সট দিনের এই ফোর্থ পিরিয়ড অবধি, অনলি এতটা, এর বাইরে কিচ্ছু না, শুধু এই ফোর্থ পিরিয়ড অবধি। ঠিক আছে, মানে হাইড্রোজেন থেকে শুরু করে, আর বলে রাখি এখানে গ্রুপ আছে 18টা, 18 গ্রুপস, 1 2 3 4 এরকম করতে করতে আপ টু 13 14 15 16 17 18, টোটাল 18টা গ্রুপ আছে এখানে। ওকে, তো 7টা পিরিয়ড 18টা গ্রুপ, তার মধ্যে তোমাদের পড়া হচ্ছে এই টোটাল 4টে পিরিয়ড পড়তে হবে, ফ্রম হাইড্রোজেন টু ক্রিপ্টন। পড়া মানে কি স্যার? পড়া মানে হলো পরপর ঠিক পিরিয়ডিক টেবিলে এখানে যেরকম অ্যারেঞ্জমেন্টটা দেওয়া রয়েছে সেরকম অ্যারেঞ্জমেন্টে না বুঝে আপাতত মুখস্থ করা। স্যার না বুঝে মুখস্থ করবো? হ্যাঁ, যখন পিরিয়ডিক টেবিল করাবো না এমনিতেই হাতে চলে আসবে তোমাদের ওটাই। কে রে ভাই, সারাদিন ফোন মেসেজ। আচ্ছা হ্যাঁ, তো আমাদের এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। তো কীভাবে ফরম্যাটটা মুখস্থ রাখবো দেখো, আমি কীভাবে করেছি দেখো, মুছলাম, হ্যাঁ আপাতত থাকুক এটা। অ্যালং উইথ দ্যার অ্যাটমিক নাম্বারস, নইলে কাজ হবে না কোনো। অ্যালং উইথ দ্যার অ্যাটমিক নাম্বারস মুখস্থ রাখতেই হবে। তো কীভাবে? অ্যাজ আই সেড যে পিরিয়ড 7টা আর 18টা গ্রুপ, তো এইভাবে মুখস্থ রাখতে হবে ঠিক যে ফরম্যাটে দেওয়া ছিল। হাইড্রোজেন, আচ্ছা আগে আমি দেখাচ্ছি, এখানে 4টে লাইন টানলাম, 1টা 2টো 3টে, তোমরা টানতে যাও না, হ্যাঁ তোমরা জাস্ট দেখো। 4টে পিরিয়ড পড়ছি, ওই জন্য 4টে লাইন টানলাম, 1 2 3 4। হাইড্রোজেন আর একদম লাস্টে হিলিয়াম। হাইড্রোজেনের নিচে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, এখান দিয়ে এসে আবার বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। বিশ্বাস করো কিচ্ছু করার নেই, এই ফরম্যাটেই মুখস্থ রাখতে হবে, এর বাইরে কিছু না। কিছু টিচার বলে, মানে কিছু লোকজন 30 অবধি মুখস্থ রাখতে বলে, আমি বলি 36 অবধি মুখস্থ রাখতে, কারণ আছে। একটা মিনিট, হ্যাঁ বলো। হ্যাঁ, কি চায় ও?
তুমি ওকে বলো যে ঠিক আছে আমি তোকে একটু পরে দিচ্ছি, তুমি জাস্ট আপাতত একটু বলো তো, তারপর আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা ওকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো অ্যাটমিক নাম্বারের সঙ্গে মুখস্থ রাখতে হবে যে স্যার হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম 3, বোরন 4, সরি বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, নিয়ন 10, এগুলোকে অ্যাটমিক নাম্বার বলা হয়। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, ফেরাস 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30, গ্যালিয়াম 31, জার্মেনিয়াম 32, আর্সেনিক 33, সেলেনিয়াম 34, ব্রোমিন 35, ক্রিপ্টন 36। ওকে, এবার কিছু কথা আমি তোমাদেরকে বলি। যখনই মুখস্থ করতে বলি, সব ছেলেমেয়েরাই মুখস্থ করে আসে, কিন্তু প্রবলেমটা এটা হয়, তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে এই বল ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? স্যার ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার দাঁড়াও বলছি, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, এভাবে গুনতে বসে। এইরকমভাবে গুনতে বসলে হবে না। তো মুখস্থ করার দুটো নিয়ম থাকে, ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের মানে এরকম সিরিয়ালি মুখস্থ করা, যে হাইড্রোজেন 1, তারপরে এরকম গুনে 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 আসবো। আরেকটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, ভিজুয়াল মেমোরি যেটাকে বলা হয়। ভিজুয়াল মেমোরি বলতে কী বলতে চাইছি, ধরো তোমাদেরকে আজকে আমি বললাম, ধরো আজকে তোমাদের বললাম হাইড্রোজেন। আচ্ছা হাইড্রোজেন বলে কি তোমাদের গুনতে বসতে হয়, নাকি অটোমেটিক্যালি তোমাদের ব্রেনের মধ্যে হাইড্রোজেনের পাশে একটা 1 চলে আসে? হ্যাঁ স্যার চলে আসে। অক্সিজেন বললে অটোমেটিক্যালি পাশে একটা 8 চলে আসে। নাইট্রোজেন বললে মানে মাথায় একটা অটোমেটিক্যালি 7 চলে আসে। এগুলোকে বলে ভিজুয়াল মেমোরি, এগুলো তোমাদের ভিজুয়ালিটির মধ্যে রয়ে গেছে। স্যার নাইট্রোজেন মানে অ্যাটমিক নাম্বার 7, নাইট্রোজেনের পাশে যদি আজকে আমি তোমাদের 33 লিখে দিই, তোমরা সহ্য করতে পারবে না, স্যার এটা হতেই পারে না। তো এটাকে বলে ভিজুয়াল মেমোরি। তো ভিজুয়াল মেমোরি দিয়ে মুখস্থ করবে। তাই যখনই কেউ তোমাদের বলবে ক্রোমিয়াম, তোমাদের সঙ্গে সঙ্গে 24, কপার 29, জিঙ্ক 30, নিকেল 28, এইরকমভাবে মুখস্থ থাকবে। জার্মেনিয়াম 32। তোমরা আমাকে এই ক্রিপ্টনের মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করো, ইনস্ট্যান্টলি তোমাদেরকে অ্যান্সার দেবো। কারণ কি, মানে আমি তোমাদের দেখাচ্ছি না যে দেখো আমি পারি, আমি বলতে চাইছি যে মুখস্থটা ভিজুয়ালি হতে হবে। সিরিয়ালি মুখস্থ করে কোনো লাভ হবে না। তাহলে পরীক্ষার হলে গুনতে বসলে কী হয় জানো, গুনতে বসলে কোনো একটা অ্যাটম ধরো তোমরা মিস করে গেলে, তাহলে একটা নাম্বার আগে পিছু হয়ে যাবে। সেই জন্য ভিজুয়ালি মুখস্থ রাখো। যেমন তো ভিজুয়ালি মানে কি বলো তো, যেমন ধরো এটাও একটা ব্যাপার, অনেকে আছে এ টু জেড যে কোনো লেটার যখন বলে না, তো সেই লেটারটা কত নম্বর লেটার বলে দিতে পারে। যেমন ধরো আজকে তোমরা আমাকে বলে স্যার জি কত নম্বর লেটার? 7th লেটার। ধরো বললে এল, স্যার এল কত নম্বর লেটার? 12th লেটার। তো এটা কি আমি এখন গুনছি নাকি ABCD করে? এটা হচ্ছে ভিজুয়াল মেমোরি। তোমরা যখনই আমাকে বলবে স্যার এম হচ্ছে 13th, স্যার ডাব্লু হচ্ছে 23rd, স্যার এক্স হচ্ছে 24th, মানে তোমাদের এটা মুখস্থ করতে হবে না, তোমরা তো আর বাচ্চা নাও যে A to Z মুখস্থ করবে এখন, মানে কথার কথা বলছি। এগুলোকে বলে ভিজুয়াল মেমোরি। যেই কেউ বলছে স্যার কে কত নম্বর অ্যালফাবেট, পাশে আমার একটা 11 মাথায় চলে আসছে, যে স্যার অ্যালফাবেটে কে হচ্ছে 11th এলিমেন্ট। এগুলোকে বলে ভিজুয়াল মেমোরি। এরকমভাবে মুখস্থ থাকবে পরের দিন। ক্লিয়ার? চলো অনেক বললাম, এবার আস্তে আস্তে করে ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে ঢুকিয়ে আমি। এই যে আউটবো প্রিন্সিপাল যে পড়লাম, তো সেটাকে ইলেকট্রনিক কনফিগারেশন ইউজ করতে হবে, তো নইলে লাভটা কী হবে? ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? তো যদি আমরা পিরিয়ডিক টেবিলের কথা ভাবি, আমি ছোট্ট করে পিরিয়ডিক টেবিলকে এখানে নিয়ে আসছি আবার। এখন তো তোমাদের মুখস্থ নেই, কিন্তু পরের দিনে তোমাদের এগুলো সব মুখস্থ থাকতে হবে, কিন্তু পরের দিন এগুলো সব মুখস্থ থাকতে হবে, তবেই পড়তে পারবে। আর যার যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে। এটা থাকুক এখান দিয়ে। তো ভেরি ফার্স্ট এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, স্যার হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হয়? স্যার হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক নাম্বার নিচে লেফট সাইডে লিখতে হয়। অ্যাটমিক নাম্বার যেটা হয় ওটাই হয় কোনো একটা অ্যাটমের নাম্বার অফ প্রোটনস, ওটাই হয় কোনো একটা অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রনস। সো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে, স্যার একটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন মানে ওটা ওই ফার্স্ট শেলেই থাকবে। ফার্স্ট শেল মানে একটাই সাবশেল, যেটা হচ্ছে 1s। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন কোথায় আছে? 1s সাবশেলে আছে, রাইট? হাইড্রোজেনের একটা ইলেকট্রন কোথায় আছে? 1s সাবশেলে আছে।
1s সাবশেলে তাহলে কটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের জন্য? স্যার একটা। এই এস এর পাওয়ার এখানে লিখে দেবে। কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে 1s1। স্যার ঠিক বুঝলাম না, চলো বোঝাচ্ছি। হাইড্রোজেনের পরে কি আসে? হিলিয়াম। হাইড্রোজেনের পরে পিরিয়ডিক টেবিলে আসে হচ্ছে অ্যাটমিক নাম্বার ওয়াইজ হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তার মানে ওর নাম্বার অফ ইলেকট্রনস 2, দুখানা ইলেকট্রন আছে। ফার্স্ট শেল কোনটা? ফার্স্ট শেল হচ্ছে ফার্স্ট শেলের সাবশেল কোনটা? স্যার 1s। এস সাবশেলে আছে, আমি এখান থেকে লিখে রাখছি আবার, যে এস সাবশেলে 2টো ইলেকট্রন থাকতে পারে, পি সাবশেলে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি সাবশেলে ম্যাক্সিমাম 10টা, আর এফ সাবশেলে ম্যাক্সিমাম 14 ইলেকট্রন, তার বেশি নয়। তো স্যার এস সাবশেলে তো 2টো ইলেকট্রন থাকতে পারে, হিলিয়ামের 2টো ইলেকট্রনই রয়েছে, তাহলে 1s2 লিখতে পারি আমরা? হ্যাঁ লিখতে পারি। নাও ইফ আই টক অ্যাবাউট লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3, সব নোট করবে এগুলো নোট করবে এবার। হ্যাঁ, লিথিয়াম। স্যার লিথিয়ামে 3টে ইলেকট্রন রয়েছে, প্রথম সাবশেল হচ্ছে 1s। তো স্যার 1s, এসে তো ম্যাক্সিমাম 2টো থাকে, 3টে কি থাকতে পারবে? না স্যার 3টে থাকতে পারবে না। তাহলে 3টের মধ্যে প্রথম 2টো এখানে ঢুকে যাবে, 3টের মধ্যে 2টো ইলেকট্রন এখানে ঢুকে গেছে, তাহলে একটা ইলেকট্রন স্যার এখনো পড়ে রয়েছে। একটা ইলেকট্রন কোথায় ঢুকবে? 2s এর পরের সাবশেল কোনটা? 1s এর পরের সাবশেল কোনটা? 2s, ওখানে ঢুকবে। বুঝতে পেরেছো? স্যার বেরিলিয়াম মানে স্যার 4টে ইলেকট্রন, প্রথম সাবশেল হচ্ছে স্যার 1s। আরে ফোনের পর শুধু ফোন। 1s এ কটা ইলেকট্রন থাকবে? স্যার 1s এ 2টো ইলেকট্রন থাকবে, 4টের মধ্যে 2টো, তাহলে স্যার 1s এ 2টো ঢুকে গেছে। কেন স্যার 4টে ঢুকতে পারতো না? আমাকে বলো তোমরা, 1s এ কি 4টে ইলেকট্রন ঢুকতে, শালিনী 4টে ইলেকট্রন ঢুকতে পারতো 1s এ? না স্যার, কারণ 1s এ ম্যাক্সিমাম কটা ঢুকতে, 1s বলে নয়, এস মানেই হচ্ছে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, দুটো। তাহলে 4টের মধ্যে 2টো এখানে ঢুকেছে, তাহলে আরো কটা পড়ে রয়েছে শালিনী? আরো দুটো। কোথায় ঢুকবে? 1s 2s এর পরেই কি এখানে রয়েছে তো 2s 2s, তাহলে 2s এ দুখানা হবে। আচ্ছা, লক্ষ্য করে দেখো 1s 2s পুরো ভরে গেছে। নেক্সট বোরন। আচ্ছা, ধ্রুবজ্যোতি একটু বোরনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাকে বলবে, আমি দেখতে চাই তুমি পারো কিনা। বলো, পারবে? ফার্স্ট Sir, বলো বলো কি হবে? 1s2. 1s এ দুখানা, আচ্ছা পাঁচটা, দেয়ার আর 5 ইলেকট্রন, তার মধ্যে 2টো ইলেকট্রন এখানে ঢুকে গেছে, দুটো চলে গেল, তিনটে থাকলো। 3টে পড়ে রয়েছে, তো বলো। আবার ওই 2s2ই হবে। 2s 2ই হবে, কারণ এসে দুটোর বেশি থাকতে পারে না। 2s এর পরে কে খুলবে? 2p। 2p রয়েছে 2p। অর্ডার ওয়াইজ। 2p তে কটা ইলেকট্রন থাকবে? একটা তো 1। একটা, ভেরি গুড। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট বোরন তো হলো, চলো অক্সিজেন, আচ্ছা নাইট্রোজেন, কার্বন 6, তাহলে অঙ্কিত কি হবে এটা? স্যার কার্বনটা, হুম, স্যার কার্বন 1s2, তারপর 2s2, 4টে হয়ে গেছে, আর দুটো পড়ে স্যার রয়েছে। স্যার 2p2, ভেরি গুড। আচ্ছা আরমান্ডো, নাইট্রোজেনটা বলে দাও। স্যার 1s2, 5টা পড়ে রয়েছে, আর তারপরে 2s2, 2s2, আর 3টে রয়েছে, এবার 2p2, 2p2। বাবু দেখো, পিতে 6টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, তুমি এখনো পর্যন্ত 4টে বসিয়েছো, তোমার আর কটা পড়ে রয়েছে? 7টার মধ্যে তুমি 4টে প্লেস করে দিয়েছো, আর 3টে পড়ে রয়েছে, সেই 3টেকে তুমি আরামসে পিতে বসিয়ে দিতে পারবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্কিতকে জিজ্ঞেস করেছি, ধ্রুবজ্যোতিকে জিজ্ঞেস করেছি, আরমান্ডোকে জিজ্ঞেস করেছি, শুভম। শুভম, তুমি আমাকে একটা কথা বলো, আমি একটু একটু আলাদা দিচ্ছি তোমাকে। তুমি আমাকে হ্যাঁ, বলো স্যার। সোডিয়ামটা বলো আমাকে, সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তো এটা কি হবে আমাকে বলো। Sir, 1s2, 1s2, 2s2, 2s2, 4টে হলো। uh, 2p3, 6, ভেরি 2p. গুড। ওকে, একটু দাঁড়িয়ে যাও তুমি, বুঝতে পেরেছি। সবাই দেখো, আজকে যদি আমি এখানে 2p7 লিখতাম, আরমান্ডো আমি যদি 2p7 লিখতাম, সেটা কি ঠিক হতো? না স্যার, লিমিট 6 অবধি। এক্স্যাক্টলি, লিমিটটা এক্সিট করে যাচ্ছে, তার মানে 2pতে ম্যাক্সিমাম 6টাই থাকতে পারে, তাহলে 4টে 6টা 10টা, মানে 10টা ইলেকট্রন বসিয়ে দিয়েছি, একটা ইলেকট্রন পড়ে রয়েছে এখনো, সেই একটা ইলেকট্রন কোথায় গিয়ে বসবে শালিনী? 3s 3s1, ভেরি গুড। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, বাচ্চাদের ব্যাপার। হ্যাঁ, যদি ক্লোরিন বলি, চলো শুভম ক্লোরিনটা বলে দাও তো একটু।
Sir, 1s2, হুম 2s2, 2p6. দেন এবং একটা জিনিস দেখবে তোমরা, তোমাদের আমি অনেক সময় একটা মনে রেখে রেখে করি, 2p6 অবধি মানেও 10টা হয়ে গেছে, মানে আর 7টা পড়ে রয়েছে। এবার বলো তারপরে। Sir, 3s2, 12টা হলো, দেন তারপর 3p6. আচ্ছা 3p6 শুনে নাও, 2p অবধি 10টা হয়ে গেছে, 3s এ দুটো, 3pতে 6টা, মানে টোটাল 8টা হয়ে গেল, মানে টোটাল 18 করে ফেললে তুমি। এদিকে ওটা 17 আছে কিন্তু, খেয়াল Sir, রাখবে। sorry, 3p5 হবে। 3p5 হবে, ভেরি গুড। এইভাবে আমরা যে কোনো অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারি। উই জাস্ট নিড টু রিমেম্বার দিস অর্ডার অ্যান্ড দেয়ার অ্যাটমিক নাম্বারস। কারণ আজকে যদি তোমাদেরকে বলি এই বলো তো গ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করো, তোমরা পারবে না। কেন? তোমরা মুখস্থ করোনি গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 31। সো আই এক্সপেক্ট পরের দিন নেক্সট তোমাদের যখন থার্সডে যখন ক্লাস হবে, তার আগে তোমরা এই অর্ডারটা আর অ্যাটমিক নাম্বারটা প্লিজ মুখস্থ রাখো। কারণ দেখো একটা কথা তোমাদের বলি, আচ্ছা এত অব্দি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, স্যার। নোট করে নাও, তোমরা নোট করে নাও। এই ক্লাস আজকে এখানেই শেষ করছি আমি। আচ্ছা কী নাম, তোমরা নোট লিখে রাখবে কেউ একজন, ধ্রুব যদি তুমি আমাকে প্লিজ মনে করিও, বা কেউ শালিনী মনে করিও। নেক্সট দিন আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে হুন্স মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। আমি ট্রাই করবো নেক্সট দিনের মধ্যে এটা পুরো শেষ করে দেবো। আর আর ইয়ে করা যাচ্ছে না, এটা অনেকটাই কনসেপচুয়াল ব্যাপার। আচ্ছা এটা একটা কথা গেল, কারণ আমি আর একটু পড়াতে পারতাম আজকে ভেবেছিলাম, কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তোমাদের। যতটা হয়েছে দ্যাটস এনাফ। স্যার, একটা কথা জিজ্ঞেস হ্যাঁ করবো? বলো বলো। স্যার বলছি যে মানে লাস্টের দিকে যে ইলেকট্রন গুলো আছে, মানে 118 কিংবা হ্যাঁ হ্যাঁ 117, হ্যাঁ 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 ওগুলোর তো অ্যাটমিক নাম্বার অনেক বেশি। তাহলে অনেক বেশি। তাহলে ওগুলো কি এই ইয়েতে মানে হবে, মানে যে এসপি ডিএফ ওই ইয়েতে আরামসে, আরামসে পুরোটা হবে, আসবে? একদম। এবং আমরা করব, কারণ আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বলে যে পার্টটা আছে, ওখানে ওই বড় বড় অ্যাটমগুলোর করতে হবে। বাট এটাও একটা কথা তোমাকে বলে রাখি, আমরা কখনোই জেনারেলি 100-এর উপরে ইলেকট্রনিক কনফিগারেশন বার করি না। করি করি, কেন করি না, করি। করি, আরামসে করি। যখন ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট করাবো তখন করতে হবে, হয়ে যাবে, কোনো চাপ নেই। কারণ তুমি দেখো না, যদি তোমাকে এই অর্ডারটার কথা বলি, আচ্ছা ঠিক আছে, তোমার এত অব্দি নোট করে নাও তারপরে বলছি, এত অব্দি নোট করে নাও তারপরে বলছি। স্যার হয়ে গেছে। ওকে, মুসলাম আমি এই পার্টটা। এই অর্ডারটাকে নিয়ে একটা কথা বলার আছে আমার। এই লেস দ্যান সাইনটা আর দিচ্ছি না, যেহেতু অলরেডি একবার বুঝে গেছো। না আরও অনেক করা যেত। দেখো আরমান্ড, ওই এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে 6টা, এখানে দুটো, এখানে আবার 6টা, এখানে দুটো, এখানে 10টা, সাবশেল ওয়াইজ বসাচ্ছি। এখানে 6টা, দুটো, 10টা, 6টা, দুটো, 14, 10, 6, 2, এরমভাবে চলতে থাকবে। 7s এর পরে 5f, ওটাও লিখে দিচ্ছি 5f, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী এটাও আমাদের লাগবে পরে। তো আমরা একটা জিনিস ব্রেক করে নিই, মানে আমি অন্তত মনে মনে এটা ব্রেক করে নিতাম যে এত অবধি হচ্ছে 10, এত অবধি হচ্ছে 10, এই 2p6 অবধি হচ্ছে 10, 3p6 অবধি হচ্ছে 18, মানে প্রথম থেকে 18 কিন্তু, হ্যাঁ মানে এইটুকু 18 নয়, প্রথম থেকে 18 নাম্বার অফ ইলেকট্রনস। এইটা 20,
এটা 30। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে 38। এটা হচ্ছে 48। তোমরা বলতে পারো যে স্যার এসব কী হচ্ছে ছাতার মাথা, মানে কি হয়, ধরো আজকে তোমাদেরকে যেমন আরমান্ডো জিজ্ঞেস করছিল যে স্যার অনেক বড় বড় যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো যেখানে ইলেকট্রনিক নাম্বার অত বেশি, সেখানেও কি এটা ফলো করবে? ধরো আজকে তোমাদেরকে আমি বাই চান্স বললাম যে সিলিকন হচ্ছে ছোটোই দিচ্ছি, সিলিকন হচ্ছে 14। তো আমি বললাম যে ধ্রুবজ্যোতি 14 ইলেকট্রনিক কনফিগারেশন বলো। তো আজকে যেহেতু প্রথম তোমরা এই টপিকটা শিখছো, তখন তোমাদের না অনেক সময় লাগবে, স্যার 1s দুটো হলো, গুনে গুনে তোমরা করছো। কিন্তু যখন শিখে যাবে ব্যাপারটা যে স্যার 14 মানে এটা অ্যাটলিস্ট 10কে ক্রস করেছে, কিন্তু 18কে ক্রস করতে পারেনি, তার মানে এই এত অবধি তো হবে 1s 2s 1s 2 পিস, কারণ এটা হচ্ছে 10। তারপরে আরও 4টে বেশি, মানে 3s দুটো হবে আর 3pতে দুটো হবে। তো আমরা যদি এরকম রিজিয়ন ওয়াইজ রেঞ্জ ওয়াইজ যদি একটু মনে রাখতে পারি যে 2p অবধি হচ্ছে 10, 3p অবধি হচ্ছে 18, 4s অবধি হচ্ছে 20, 3d অবধি 30, তো তোমাদের গুনতে অনেক সুবিধা হবে পরে। 4p6 হচ্ছে 36, 5p6 5s2 হচ্ছে 38, 4d10 হচ্ছে 48। এইভাবে যদি মনে রাখতে পারো না, কাজটা অনেক ইজি হয়ে যাবে। 5p6 হচ্ছে 54, 56, এটা হচ্ছে 70, অনেক ইজি হয়ে যায় কাজটা। সো একবার চেষ্টা করে দেখো যেটা পারো কি না। বাট তোমাদের এখন এতটা চিন্তা না করলে হবে, এটা প্র্যাকটিস করতে করতে এমনিই হয়ে যায়। তোমাদের দুটো মেজর কাজ কি দিলাম, খাতায় যা আছে সেটা তো পড়বেই, সোমারফিল্ড অ্যাটমিক থিওরি। আচ্ছা, পরের দিন না তোমাদের পুরো অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম পড়া রইলো, অ্যালং উইথ দ্য দিস মেজর কনসেপ্টস অফ কোয়ান্টাম মেকানিক্স, যে কী এসপিডিএফ কী করে এলো, সোমারফিল্ড কী বললো, এলের ভ্যালুগুলো, যদিও এলের ভ্যালুগুলো ওখানে ভুল লেখানো রয়েছে, আমরা পরের দিন রেকটিফাই করবো ওগুলোকে, যে কী করে আমরা পাল্টেছি জিনিসগুলোকে। ওই যেটা বলেছিলাম যে সোমারফিল্ড 1 থেকে শুরু করেছে, আমরা 0 থেকে শুরু করেছি। তারপরে আউফবাউয়ের স্টেটমেন্ট অ্যালং উইথ দিস অর্ডার, এই অর্ডার 7s 5f অবধি মনে রাখো, তাহলেও হবে, ইনাফ সত্যি বলছি। মানে 5f অবধি যদি কেউ করে না, তার পুরো 12 উতরে যাবে, 11 12 মানে জয়েন্ট নিট সব হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এটা একটা কথা গেল। আরেকটা কথা হলো যে হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে ঠিক যেই অ্যারেঞ্জমেন্টে রয়েছে ওই অ্যারেঞ্জমেন্টেই আমি তোমাদের পিরিয়ডিক টেবিলটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের বইতেও আছে। ওইভাবেই হাইড্রোজেন থেকে শুরু করে 36 অবধি, স্যার মুখস্থ মানে ক্রিপ্টন অবধি মুখস্থ থাকবে। স্যার মুখস্থ মানে কি? যদি আমি জিজ্ঞেস করি যে এই বলো 26 কার অ্যাটমিক নাম্বার, স্যার ফেরাস মানে আয়রন, যেন একবারে বলতে পারো। যদি আমি জিজ্ঞেস করি গ্যালিয়ামের কত, স্যার 31, মানে অ্যাটমিক নাম্বার থেকে অ্যাটম আর অ্যাটম থেকে অ্যাটমিক নাম্বার দুটোই যেন ইনস্ট্যান্টলি পারো, হাত গুনে গুনে যেন করতে না হয়। তার জন্য কি করবে, প্রত্যেক দিন একবার করে খাতায় ওটাকে লিখবে, আর ঠিক ওই অ্যারেঞ্জমেন্টে যেই অ্যারেঞ্জমেন্টে পিরিয়ডিক টেবিলটা রয়েছে ভালো করে এটাকে বাড়িতে পড়ো, ঠিক আছে? এবার